আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সামনে উপস্থিত হয়েছি স্কুল অফ এক্সিলেন্সের আরও একটি আয়োজন নিয়ে। তোমাদের সাথে আজকে আমরা দেখব যে এইচএসসি সমাজ বিজ্ঞান বা সোশিওলজির দ্বিতীয় পত্রের দ্বিতীয় এবং সপ্তম অধ্যায় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা ইতিমধ্যে আশা করি অবগত আছো যে স্কুল অফ এক্সিলেন্স এফআরসি কোর্স রান করতেছে, মানে তোমার যারা এইচএসসি পরীক্ষা দিবে 2026 সালে তাদের একটা প্রস্তুতিমূলক কোর্স, যেখানে তোমাদের প্রত্যেকটা পত্রের প্রত্যেকটা, সেটা মানবিকের হোক কিংবা ব্যবসায় শিক্ষার হোক, আমরা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা পত্র নিয়ে আলোচনা করব। সেখানের সিকিউগুলো নিয়ে তোমাদের সাথে আমাদের ক্লাস হবে। তো তার ধারাবাহিকতায় এই 2 সপ্তাহ তোমাদের সাথে আমাদের ফ্রি ক্লাস হবে, এবং সেইটারই আজকের একটা ক্লাস হচ্ছে সোশিওলজির। আজকে একদম প্রথমে আমরা দেখব সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়, মানে বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি। তাহলে আমাদের সমাজ ব্যবস্থাটা কিভাবে গঠিত হয়েছে, আর তারপরে আমরা যে অনেক সময় বলি না যে এটা আমাদের সংস্কৃতি না, সমাজবিজ্ঞানের ভাষায় আসলে সংস্কৃতি কি, বা সংস্কৃতি কত প্রকার, বা আমাদের এই সমাজে সমাজ এবং সংস্কৃতির কিভাবে একটা মেলবন্ধন, এবং আমাদের জন্য সংস্কৃতি আসলে কতটা গুরুত্বপূর্ণ। এই যে সংস্কৃতির কারণেই কিন্তু আমরা মনে করো বিভিন্ন দেশের সাথে আমাদের সম্পৃক্ততা কমায় ফেলতেছে। তার কারণ হলো গিয়ে তাদের কালচার আমাদের দেশে এসে এমন একটা অবস্থা করে ফেলতেছে যে আমাদের কালচারটা আসলে ধ্বংস হয়ে যাচ্ছে। এটাকে বলে কালচারাল হেজিমনি। তো এই সব নিয়ে আজকে আলোচনা করব। তো চলো শুরু করি। একদম প্রথম প্রশ্ন, নিচের কোনটি বস্তুগত সংস্কৃতির উদাহরণ? প্রথমে তোমার বুঝতে হবে যে সংস্কৃতি কয় প্রকার। প্রথমে তোমাকে বুঝতে হবে সংস্কৃতি 2 প্রকার। সংস্কৃতি মূলত কি কি? একটা হলো বস্তুগত, আর একটা কি অবস্তুগত। তাহলে নাম শুনেই কিন্তু তোমরা মোটামুটি বুঝে যাচ্ছ যে বস্তুগত বলতে কোনটাকে বোঝায়, যেটাকে আমরা দেখতে পারি, ধরতে পারি, ছুঁইতে পারি, সেগুলো হলো বস্তুগত সংস্কৃতি। উদাহরণ কি হতে পারে? উদাহরণ হতে পারে বই। বই, কাজী নজরুল ইসলামের একটা বই, সেটা আমাদের বস্তুগত সংস্কৃতি। আর অবস্তুগত সংস্কৃতি কোনটা? যেটা আমরা ধরতে পারি না, দেখতে পারি না, ছুঁইতে পারি না, এই বিষয়গুলা। তাহলে যেই জিনিসটা হলো গিয়ে ভিজিবল না, যেই জিনিসটা নন ম্যাটেরিয়ালিস্টিক, তাহলে সেইটার উদাহরণ কি হইতে পারে? এইটার উদাহরণ হইতে পারে যে আমাদের দেশের যে গান, সেটা লোকগান হইতে পারে, রবীন্দ্রসঙ্গীত হইতে পারে, কিংবা নজরুল সঙ্গীত হইতে পারে। তাহলে এই মূলত গেল যে সংস্কৃতির প্রকারভেদ, মূলত 2 প্রকার, বস্তুগত অবস্তুগত। এখন এইখানে কি বলছে? এখানে বলছে যে নিচের কোনটি বস্তুগত সংস্কৃতির উদাহরণ? ভাষা, সাহিত্য, বিজ্ঞান, প্রযুক্তিগত আবিষ্কার, নাকি শিল্পকলা? আচ্ছা, তাহলে দেখো, বস্তুগত সংস্কৃতি যদি হতে হয় তাহলে আমাদের কি হতে হবে? সেই জিনিসটা আমাদের ভিজিবল হইতে হবে। ভিজিবল হইতে হবে। এখন ভাষা সাহিত্য যেটা, সেটাকে আমরা ধরতে পারি, দেখতে পারি বা ছুঁইতে পারি না, তাহলে এটা উত্তর হবে না, এটা উত্তর আমাদের হবে না। তারপরে কি আসতেছে? তারপর আসতেছে বিজ্ঞান। বিজ্ঞানও কি আসলে সম্ভব না, কারণ বিজ্ঞান বিষয়টা হলো তোমার অবস্তুগত। কিন্তু আমরা যে প্রযুক্তিটা তৈরি করতেছি সেইটা হলো তোমার বস্তুগত, সেই জিনিসটা বস্তুগত। তাহলে বিজ্ঞান হবে না। তাহলে আমরা উত্তর এখানে পেয়েই গেলাম যে প্রযুক্তি যেগুলা, ইনভেনশন, তাহলে আমরা এখানে বলতে পারি ইনভেনশনগুলা আমাদের বস্তুগত সংস্কৃতির উদাহরণ। শিল্পকলা বস্তুগতও হতে পারে, অবস্তুগতও হতে পারে। তাহলে একের উত্তর কি? সি। আচ্ছা, তারপরে আমরা দেখি যে মানুষের সংস্কৃতির পরিবর্তন কেন হয়। দেখো, বর্তমান সময়ে যে সংস্কৃতি, শত বছর আগে, হাজার বছর আগেও যাওয়ার দরকার নেই, শত বছর আগেও কিন্তু সেরকম ছিল না, আবার শত বছর পরেও সেরকম হবে না। যেরকম আমরা ছোটবেলায় কি শুনতাম, যে বাবা মারা যখন দেখতো যে তাদের শিক্ষকরা সামনে থেকে আসতেছে, তারা হলো গিয়ে যে জায়গায় দেখতো সেখানে দাঁড়ায় যেত, বা সাইকেল চালাচ্ছিল, সাইকেল থেকে নেমে দাঁড় হয়ে যেত। কিন্তু বর্তমান সময়ে কি সেই জিনিসটা দেখা যায় না? তাহলে সময়ের সাথে সাথে সংস্কৃতির চেঞ্জ হচ্ছে। তাহলে সংস্কৃতির চেঞ্জ আসলে কেন হয়? উন্নত জীবনযাপনের জন্য না, উন্নত জীবনযাপনের জন্য যে সংস্কৃতির চেঞ্জ হইতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। অর্থনৈতিক স্বাধীনতার জন্য না, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। সমাজ গতিশীলতার জন্য। দেখো, সময়ের সাথে সাথে সমাজ চেঞ্জ হচ্ছে, এবং সমাজের
চেঞ্জের যে গতি কি সেটা খুবই দ্রুত গতিতে সমাজ পরিবর্তন হচ্ছে, এবং সেই সমাজের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য অনেক সময় দেখা যায় যে কি আমাদের কোনো কোনো সংস্কৃতি বা আমাদের কোনো কোনো সাংস্কৃতিক যে কার্যক্রম সেগুলো আমরা পালন করতে পারি না, সেগুলো আমরা কি করতে পারি না, পালন করতে পারি না। এর জন্য সমাজের গতিশীলতার জন্য মূলত আমাদের সংস্কৃতির পরিবর্তন হয়। আর জ্ঞান অর্জনের জন্য, জ্ঞান অর্জন হইলে যে সংস্কৃতির পরিবর্তন হবে এরকমও কিন্তু কোনো বাধা ধরার নিয়ম নেই। আচ্ছা, তারপরে তারপরে যদি আমরা দেখি আমাদের পরের প্রশ্ন 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নে বলতেছে যে সমাজ গঠনের উপাদান হলো কি? সমাজ গঠনের উপাদান কি? তাহলে সমাজ যে আমরা গঠন করি বা আমরা যে সমাজে থাকি সেই সমাজগুলা কি কি বিষয় নিয়ে গঠিত, সেই সমাজগুলা কি কি বিষয় নিয়ে গঠিত? রাষ্ট্র, ব্যক্তি, গোষ্ঠী। দেখো, সমাজ এক জিনিস, রাষ্ট্র আরেক জিনিস, দুইটা একদম ভিন্ন জিনিস। সমাজ আর রাষ্ট্র দুইটা ভিন্ন জিনিস। এর জন্য সমাজ গঠনের উপাদান কিন্তু রাষ্ট্র না। অনেকেই মনে করো যে সমাজের ভিতরে কিন্তু রাষ্ট্র, কিন্তু না, রাষ্ট্র এবং সমাজের আইডিয়া কমপ্লিটলি ডিফারেন্ট। কিন্তু ব্যক্তি নিয়েও সমাজ গঠিত, আবার ব্যক্তির সমন্বয়ে গোষ্ঠী, এবং গোষ্ঠীর সমন্বয়ে কি সমাজ। তাহলে কি হবে 2 আর 3, তাহলে কোনটা হবে 2 আর 3? 2 আর 3 কোথায় আছে? এই যে 3 এর উত্তর কত? গ। 3 এর উত্তর কত? গ। তারপরে 4 নম্বর প্রশ্ন দেখি যে সমাজ হচ্ছে একই মনোভাব সম্পূর্ণ কতগুলো ব্যক্তি যারা তাদের একই মনোভাব সম্পর্কে সচেতন এবং সমজাতীয় লক্ষ্যের জন্য কাজ করতে সক্ষম। সংজ্ঞাটি কে প্রদান করেছেন? সংজ্ঞাটি কে প্রদান করেছেন? দেখো, আমাদের অনেক ধরনের সংজ্ঞা আমরা কিন্তু বারবার আমাদের বইয়ে পাই, সংজ্ঞা পাই, উক্তি পাই। সংজ্ঞা এবং উক্তি এতগুলো আমাদের আসলে মুখস্থ করা টাফ হয়ে যায়। তোমাদের কিন্তু সাধারণত প্রশ্নে, সেটা ক নাম্বারের হোক কিংবা এমসিকিউ, সাধারণত কিন্তু বলে না যে মনে করো এই যে আরটি শেফারের সংস্কৃতি নিয়ে কি বলেছেন বা জে.এস. মিল সমাজ নিয়ে কি বলেছেন, এই ধরনের প্রশ্ন কিন্তু আসে না। সাধারণত কি আসে, একটা উক্তি দিয়ে দেয় বা একটা সংজ্ঞা দিয়ে দেয়, তারপরে বলে যে এই সংজ্ঞাটি কার। তাহলে এইগুলো মনে রাখার জন্য যে টেকনিকটা ব্যবহার করা যায় সেটা হলো, আগে আমরা 4 নম্বরের উত্তর দেখি। তোমরা দেখি কি দিচ্ছ। 4 নম্বরের উত্তর হলো গিডিংস। FH গিডিংস বা গিডেন্স যেটাকে আমরা বলি না কেন। এখন এটা হলো কি উত্তর। তাইলে তোমরা কিভাবে মনে রাখবা? মনে করবা যে সমাজ নিয়ে যেই সংজ্ঞাটা গিডেন্স দিয়েছে সেখানে এই যে সমজাতীয় লক্ষ্য এই শব্দটা বলা আছে, সমজাতীয় লক্ষ্য এই শব্দটা বলা আছে। তোমাদের সেইটুকু মনে রাখতে হবে যে গিডেন্স সমাজের সংজ্ঞায় সমজাতীয় লক্ষ্যের কথা বলছে। কিভাবে মনে রাখবা? এই যে দেখো, মনে রাখবে এভাবে যে গিডিংস সমাজের সংজ্ঞায় কোন শব্দটা বলেছেন? বলেছেন সমজাতীয় লক্ষ্য। সমজাতীয় লক্ষ্য। তাহলে যদি তুমি শুধু এইটুকু মাথায় রাখো, এইটুকু যদি তুমি মাথায় রাখো তাহলে কিন্তু অ্যান্সার করে আসতে পারবা। এটা কেবলমাত্র কিন্তু সমাজ বিজ্ঞানের জন্য না, তুমি যেই বিষয় পড়ো না কেন, বিশেষ করে মানবিকের সবগুলাতেই কিন্তু এই টেকনিক তুমি ইউজ করতে পারো, সবগুলোতেই এই টেকনিক ইউজ করতে পারো। কোনটি বাংলাদেশের উপসংস্কৃতির বৈশিষ্ট্য? কোনটি বাংলাদেশের উপসংস্কৃতির বৈশিষ্ট্য? এখানে কি কি আছে যে মূল সংস্কৃতির থেকে ভিন্ন? এখন দেখো, আমরা তো উপসর্গ পড়ছি, তাই না? উপসর্গতে কি পড়ছি যে উপ একটা কি উপসর্গ, এবং কোন শব্দের আগে বা পদের আগে উপ বসতেছে তার উপর ভিত্তি করে ওই শব্দটার অর্থ চেঞ্জ হয়ে যায়। তাহলে মূল শব্দ কোনটা? মূল শব্দ হলো সংস্কৃতি। মূল শব্দটা হলো সংস্কৃতি। তাহলে সংস্কৃতির আগে উপ বলতে কি বুঝাইছে? উপ বলতে কি বুঝাইছে? মূল সংস্কৃতি থেকে ভিন্ন, মূল সংস্কৃতির অংশ, নাকি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ, নাকি বুদ্ধিজীবী শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ। উপসংস্কৃতি বলতে বোঝায় যে মেইন সংস্কৃতির আন্ডারে, মেইন সংস্কৃতির মধ্যে যে সংস্কৃতি থাকে সেটা হলো উপসংস্কৃতি। যেরকম ধরো আমি যদি বলি যে রোজা রাখা কি বাংলা সংস্কৃতির অংশ বা বাংলা সংস্কৃতি বাদ দেই, বাংলাদেশি সংস্কৃতির অংশ? হ্যাঁ। তারপরে পূজা করা কি বাংলাদেশি সংস্কৃতির অংশ? হ্যাঁ। তাহলে দেখো, এগুলো তো বাংলাদেশ সংস্কৃতির অংশ, এটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই। কিন্তু বিষয় হলো যে যেই ব্যক্তি পূজা করে সেই ব্যক্তি কি তোমার রোজা রাখে? না। বা যেই ব্যক্তি রোজা রাখে সেই ব্যক্তি কি তোমার 25শে ডিসেম্বর সামনে যে আসতেছে ক্রিসমাস সে কি পালন করে, বড়দিন পালন করে? না।
তাহলে দেখো সব সংস্কৃতি সবার জন্য না, কিন্তু এই যে বাংলাদেশ সংস্কৃতি, বাংলাদেশি সংস্কৃতি, তাহলে বিডি কালচার যদি আমরা বলি, বিডি কালচারের মধ্যে আমরা কি পাবো? আমরা হলো গিয়ে ঈদ পাবো, আমরা মনে করো যে ক্রিসমাস পাবো, আমরা আবার কি পাবো? আমরা পূজাও পাবো। আমরা কি পাবো? পূজাও পাবো। এবং এই সব বিষয় নিয়ে কিন্তু কালচার গঠিত। তাহলে এইটা যদি কালচার হয়, তাহলে আমার এই ছোট ছোট যেগুলা, ছোট ছোট এগুলা কি হচ্ছে? এগুলো আমার হচ্ছে সাব কালচার। এগুলো আমার কি হচ্ছে? সাব কালচার বা উপসংস্কৃতি। উপসংস্কৃতি, উপসংস্কৃতি। আচ্ছা, এর পরের এমসিকিউটা দেখি যে গয়নার সৌন্দর্যের কোন ধরনের সংস্কৃতি? গয়না সৌন্দর্য কোন ধরনের সংস্কৃতি? দেখো এইটা তোমরা অনেকেই ভুল করো বা অলরেডি হয়তো ভুল করে বসে আসো। সেটা হলো তোমরা মোট কি দেখতেছো? প্রথমে গয়না দেখতেছো, গয়না। তাহলে মানে এই যে আমরা যেগুলা ধরো গলায় পরি, কানে পরি, হাতে পরি, যে গয়না বা যেটাকে জুয়েলারি বলি, জুয়েলারি কোন ধরনের সংস্কৃতি? জুয়েলারি হলো তোমার বস্তুগত সংস্কৃতি। কিন্তু এখানে কি বলছে? গয়না সৌন্দর্য। তাহলে কোনটার বিষয় জানতে যাচ্ছে? মূলত এই সৌন্দর্যের ব্যাপারে জানতে যাচ্ছে। এটা কোন ধরনের সংস্কৃতি? গ্রামীণ সংস্কৃতি, নগর সংস্কৃতি, বস্তুগত সংস্কৃতি নাকি অবস্তুগত সংস্কৃতি? দেখো গয়না বা গয়নার সৌন্দর্যে নিজেদেরকে হলো গিয়ে ফুটিয়ে তোলে গ্রামের পুরুষ মহিলারাও, নগরের পুরুষ মহিলারাও। তাহলে এই দুইটা তো হবে না। তারপরে বস্তুগত সংস্কৃতি, সৌন্দর্য, সৌন্দর্য কি তোমরা দেখতে পারো? বিউটি কি তোমরা দেখতে পারো? না, বিউটি দেখতে পারো না। তাইলে এই বিউটি বা সৌন্দর্য এটা কোন ধরনের সংস্কৃতি? এটা হলো অবস্তুগত সংস্কৃতি, মানে যেটা আমরা দেখতে পারি না, ধরতে পারি না, ছুঁইতে পারি না, অবস্তুগত সংস্কৃতি। আচ্ছা, বাংলাদেশের নগর সংস্কৃতিতে কোনটির গুরুত্ব অনেক বেশি? বাংলাদেশের নগর সংস্কৃতিতে কোনটির গুরুত্ব সবচেয়ে বেশি? অর্জিত মর্যাদা, পেশাগত মর্যাদা, প্রাতিষ্ঠানিক মর্যাদা নাকি আরোপিত মর্যাদা? কোনটার গুরুত্ব বেশি? দেখো শহরে যারা হলো গিয়ে গ্রো করে, শহরে যারা গ্রো করে তারা সাধারণত মনে করো যে শিক্ষার মাধ্যমে, শ্রমের মাধ্যমে, বিভিন্ন কষ্ট উপভোগ করার মধ্য দিয়ে তারা কিন্তু কি হয়? তারা নিজেদেরকে গড়ে তোলে, নিজেদেরকে গড়ে তোলে। এখন এর জন্য এইটা হলো উত্তর হবে অর্জিত মর্যাদা। তার কারণ কি? অর্জিত মর্যাদার মধ্যে তোমার শিক্ষা, শ্রম এইগুলা জড়িত। শিক্ষা, শ্রম এইগুলা অর্জিত মর্যাদার মধ্যে জড়িত। মানে যেইটা তোমার নিজে আর্ন করতে হচ্ছে, যেটা তোমার নিজে আর্ন করতে হচ্ছে। আচ্ছা, এরপরে দেখি যে লোকজীবন ও লোকসংস্কৃতিতে সমন্বিত অন্তরঙ্গ পরিচয় কিসের মাধ্যমে সার্থকভাবে প্রকাশিত হয়? কোনটার মাধ্যমে সার্থকভাবে প্রকাশিত হয়? দেখো লোকজীবন ও লোকসংস্কৃতি সমন্বিত অন্তরঙ্গ। দেখো তাহলে আমাদের লোকজীবনে তো মুসলিমরাও থাকে, হিন্দুরাও থাকে, খ্রিস্টানরাও থাকে, তাই না? বিভিন্ন বৌদ্ধরাও থাকে, বিভিন্ন ধর্মাবলম্বীর লোকজন থাকে। এখন সবাই কি ঈদ পালন করে? না। তাহলে এটা উত্তর হবে না। সবাই রমজান পালন করে? না। সবাই মহরম পালন করে? না। কিন্তু সব ধর্মের মানুষ, সব ধর্মের মানুষই কিন্তু ওই যে মেলাতে আসে। সব ধর্মের মানুষ কি মেলাতে আসে? এর জন্য উত্তর কি হবে? উত্তর হবে ৮। উত্তর কি হবে? উত্তর হবে ৮। কার মতে সংস্কৃতির স্বাধীন দিকটি নির্ভরশীল দিকটিকে পিছনে ফেলে দেয়? কার মতে সংস্কৃতির স্বাধীন দিকটি নির্ভরশীল দিক থেকে পিছনে ফেলে দেয়? তাহলে দেখো আবার সেই সংজ্ঞা বা উক্তি নিয়ে আসছে। কিভাবে মনে রাখবো? জাস্ট একটা জিনিস মনে করো যে নির্ভরশীল দিক, কার সংজ্ঞায় বা কার উক্তিতে নির্ভরশীল দিকটি ফুটে উঠছে, এটুকু মনে রাখলেই হবে। আর এটার উত্তর কি হবে? অকবার্ন। মূলত এই যে আমাদের কালচার বা সংস্কৃতি, এইটা নিয়ে সব থেকে বেশি কথা বলছেন হলো কে? অকবার্ন। এটা নিয়ে সব থেকে বেশি কথা বলছে কে? অকবার্ন। আচ্ছা, সাংস্কৃতিক ব্যবধান বলতে কি বোঝায়? সাংস্কৃতিক ব্যবধান বলতে কি বোঝায়? সাংস্কৃতিক ব্যবধানের খুব সুন্দর একটি ইংরেজি টার্ম আছে, সেটার নাম হলো কি? কালচারাল ল্যাগ। সেটার নাম কি? কালচারাল ল্যাগ। দেখো অনেক সময় আমরা এই যে যখন অনলাইনে ফোনে বা পিসিতে গেম খেলি, তখন আমরা কি বলি? যে ল্যাগ করতেছে। বা মনে করো লাইভে বাংলাদেশ আর পাকিস্তানের খেলা দেখতেছি, সেখানে তোমার ভিডিও কেটে কেটে যাচ্ছে, ওইটাকে আমরা কি বলি? ল্যাগ। তাহলে কি মানে যেই গতিতে
ব্রডকাস্ট হচ্ছে সেই গতিটা কি ক্যাচ করতে পারতেছে না, তাই না? এর জন্য আমরা হলো ল্যাগ বলি। এখন আমরা জানি যে সংস্কৃতি দুই প্রকার, আমরা কি জানি সংস্কৃতি দুই প্রকার, বস্তুগত অবস্তুগত। এখন বস্তুগত সংস্কৃতি, বস্তুগত সংস্কৃতির যে কালচার বা হলো গিয়ে তোমার যেটাকে আমরা বলি ম্যাটেরিয়ালিস্টিক কালচার, সেটার গতি কি বেশি, সেটার গতি বেশি। আর অবস্তুগত সংস্কৃতির যেই গতি, অবস্তুগত সংস্কৃতির গতি কম, অবস্তুগত সংস্কৃতির গতি কম। তাহলে এই যে দেখো দুইটার গতির মধ্যে একটা গ্যাপ আছে না? তাহলে বস্তুগত সংস্কৃতি দ্রুত চলে যাচ্ছে, দ্রুত অ্যাডভান্স হচ্ছে, দ্রুত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু সেই সমমানের গতিতে অবস্তুগত সংস্কৃতি যেতে পারতেছে না। তাহলে দুইটার মধ্যে যে গ্যাপ, এটাকেই বলে কি কালচারাল ল্যাগ। এটাকে কি বলে? এটাকেই বলে কালচারাল ল্যাগ। এটাকেই বলে কালচারাল ল্যাগ। কালচারাল ল্যাগ। তাহলে সাংস্কৃতিক ব্যবধান বলতে কোনটিকে বোঝায়? সাংস্কৃতিক পর্যাপ্ততা না, সাংস্কৃতিক নতুনত্বতা না, সাংস্কৃতিক অনগ্রসরতা নাকি সাংস্কৃতিক সম্পূরণ। তাহলে এই যে ব্যাখ্যাটা দিলাম, এখান থেকে আশা করি তোমরা সবাই বুঝতে পারতেছো যে এটার অ্যান্সার কি হবে। এটার উত্তর হবে 10-এর গ, মানে সাংস্কৃতিক অনগ্রসরতা। এই যে নিচের যে অবস্তুগত সংস্কৃতি, এটা যে ধীরে ধীরে যাচ্ছে, এটা যে ধীরে ধীরে যাচ্ছে, এর জন্য এটাকে বলতেছে সাংস্কৃতিক অনাগ্রসরতা। অকবার্নের মতে সংস্কৃতির স্বাধীন দিকের অন্তর্ভুক্ত হতে পারে কি? ভাবাদর্শগত বিষয়, প্রযুক্তিগত বিষয়, রাজনৈতিক বিষয়, অকবার্নের মতে। তাহলে এখানে কিন্তু তোমার আসলে ওইভাবে কমন সেন্স খাটানোর কিছু নেই, কারণ অকবার্ন যেটা বলছে সেটাই উত্তর হবে। অকবার্ন যেটা বলছে সেটাই উত্তর হবে। তাহলে সাংস্কৃতিক স্বাধীন দিকের সাথে অন্তর্ভুক্ত হতে পারে কোনটি? তাহলে এক কথায় যদি সহজে বলি যে এর ভিতরে কোনটা, এর ভিতরে কোন জিনিসগুলা সংস্কৃতির অংশ হতে পারে? তাহলে ভাবাদর্শগত বিষয়। তাহলে ধরো বাংলাদেশের মানুষের সংস্কৃতি আর ইন্ডিয়ার মানুষের সংস্কৃতি কি একই রকম? না, তাহলে এটা অংশ। প্রযুক্তি, বাংলাদেশে ধরো যে ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়, ইন্ডিয়াতে সেই ধরনের প্রযুক্তি হয়তো ব্যবহার করা হয় না, সেম জিনিস হয়তো ব্যবহার করা হয়, কিন্তু আমরা হলো কি বলি না যে ইন্ডিয়া আমাদের থেকে 5 বছর এগিয়ে, তোমার ইউএসএ আমাদের থেকে 10 বছর এগিয়ে। এগুলা কেন বলা হয়? এগুলা মূলত বলা হয় টেকনোলজিক্যাল দিক থেকে, যে তারা টেকনোলজিক্যাল দিক থেকে, তথ্য প্রযুক্তির দিক থেকে আমাদের থেকে এত বছর এগিয়ে আছে। তাহলে প্রযুক্তিগত দিকও এক একটা দেশে এক এক রকম। রাজনৈতিক বিষয়, এক এক দেশে এক এক রকম রাজনীতি চলে, তাই না? মনে করো কোনো জায়গায় তোমার যে, মনে করো বাংলাদেশের যেই রাজনীতি, কিছুদিন পর তো ইলেকশন, তাই না? এখানে কিন্তু তোমাদের প্রত্যেকটা অঞ্চলের আলাদা আলাদা এমপি সিলেক্ট করার আগে এমপিরা যায় পরবর্তীতে কি প্রাইম মিনিস্টার সিলেক্ট করে। কিন্তু ইউএস এর রাজনীতির দিকে যদি তুমি তাকাও, তাহলে তোমার কিন্তু একদম প্রেসিডেন্টকে তুমি নিজে নির্বাচিত করতে পারবা। আবার বাংলাদেশে প্রেসিডেন্টকে নির্বাচন করা যায় না, প্রাইম মিনিস্টারকে নির্বাচন করা যায়। এই যে পার্থক্যগুলা রাজনৈতিক বিষয়, তাইলে এইগুলা কি একটার একটার সাথে আলাদা, তার মানে কি এটা একটার একটা সংস্কৃতির মধ্যে অন্তর্ভুক্ত। এর জন্য অকবার্নের মতে উত্তর কোনগুলা? উত্তর হলো এই যে 1, 2 আর 3। এখানে আমি আসলে ক্রস দিয়ে ফেলছি ভুলে, প্রত্যেকটাই অন্তর্ভুক্ত। এর জন্য হলো গিয়ে মার্ক করা, প্রত্যেকটাই কি অন্তর্ভুক্ত। বাংলাদেশে যে হারে শিল্পায়ন ঘটছে, সে তুলনায় বিকাশ ঘটছে না কিসের? সে তুলনায় বিকাশ ঘটছে না কিসের? প্রযুক্তিগত জ্ঞানের, শ্রমিকের দক্ষতার, নাকি শিল্প যন্ত্রপাতির? নাকি শিল্প যন্ত্রপাতির? দেখো, শিল্প যন্ত্রপাতির বিকাশ ঘটছে, অর্থনীতির বিকাশ ঘটছে বলেই তো শিল্পায়ন ঘটছে, তাই না? শিল্পায়ন হইছে কেন? শিল্পায়ন হইছে এই শিল্প যন্ত্রপাতির কারণে। তাহলে এইটা উত্তর হবে না। তাহলে স্বাভাবিকভাবেই বাকি দুইটা উত্তর, যে প্রযুক্তিগত জ্ঞানের এবং শ্রমিকের দক্ষতার কারণে বাংলাদেশ কি শিল্পায়নের দিক থেকে এখনো বেশ পিছিয়ে আছে, এখনো বেশ পিছিয়ে আছে। আচ্ছা, 13 নাম্বার, জাতি গঠনের মূল হাতিয়ার কোনটি? জাতি গঠনের মূল হাতিয়ার কোনটি? দেখো, বাংলাদেশি জাতি, ভারতীয় জাতি, পাকিস্তানি জাতি, আফগানি জাতি, নেপালি জাতি, যে জাতি বলে না কেন, এই জাতিগুলোর মধ্যে মূল পার্থক্য কোথায়? মূল পার্থক্য এই সংস্কৃতিতেই। মূল পার্থক্য এই সংস্কৃতিতেই। এই সংস্কৃতি আসলে আমাদেরকে বলে দেয় যে একটা দেশের মানুষ কেমন হবে, একটা দেশের সমাজ কেমন হবে। সংস্কৃতি শুধুমাত্র এইটাই না যে আমরা কি জামা পরতেছি, আমরা কি খাওয়া দাওয়া করতেছি, এটাই কেবলমাত্র সংস্কৃতি না। আমরা কিভাবে চিন্তা ভাবনা করতেছি,
এমনকি আমরা রাস্তায় কোন দিক থেকে হাঁটতেছি এটাও কিন্তু আমাদের সংস্কৃতির বা কালচারের অংশ। তাহলে জাতি গঠনের মূল হাতিয়ার বা ওয়েপন কোনটি? সংস্কৃতি বা কালচার। নৃবিজ্ঞানের দৃষ্টিকোণ অনুযায়ী সংস্কৃতি কি? নৃবিজ্ঞান মানে কি? নৃবিজ্ঞান বলতে বোঝায় অ্যানথ্রোপোলজি। তাহলে অ্যানথ্রোপোলজিক্যাল দিক থেকে, অ্যানথ্রোপোলজি নৃবিজ্ঞানের দৃষ্টি থেকে, তাহলে অ্যানথ্রোপোলজির দৃষ্টিকোণ বা পার্সপেক্টিভ থেকে সংস্কৃতি কি? তাহলে সংস্কৃতি কি? মানুষের যাবতীয় আবিষ্কার, মানুষের সৃজনশীল কাজ, মানুষের জীবনধারা, মানুষের জ্ঞান ও বিজ্ঞান, মানুষের জ্ঞান ও বিজ্ঞান। তাহলে নৃবিজ্ঞানের মতে সংস্কৃতি হলো মানুষের জীবনধারা, মানে মানুষ কিভাবে তার লাইফটা লিড করতেছে, মানুষ কিভাবে তার লাইফটা লিড করতেছে এটা। আচ্ছা, 15 কালচারাল ল্যাগ বলতে কি বোঝো? এই যে কালচারাল ল্যাগ নিয়ে কিন্তু আমি একটু আগে আলোচনা করছি, তাই না? যে চিত্র আকারে দেখাই দিলাম বিষয়টা কি, যে বস্তুগত সংস্কৃতি দ্রুত যাচ্ছে, অবস্তুগত সংস্কৃতি ধীরে যাচ্ছে। আচ্ছা, তাহলে 15 নম্বরের অ্যান্সার কি হবে এই জায়গা থেকে? বস্তুগত ও অবস্তুগত সংস্কৃতির ব্যবধান। তাহলে দুইটার মধ্যে যে পার্থক্য সেটা হলো কালচারাল ল্যাগ। তাহলে যদি বস্তুগত আর হলো অবস্তুগত সংস্কৃতির ধারা যদি একই রকম হতো, সমান হতো, তাহলে কি হতো? তাহলে হতো তোমার কালচারাল ল্যাগ তৈরি হতো না, কালচারাল ল্যাগ তৈরি হতো না। ওকে, সংস্কৃতির সবচেয়ে আলোচিত সংজ্ঞা দিয়েছেন কোন ব্যক্তি? সংস্কৃতির সবচেয়ে আলোচিত সংজ্ঞা দিয়েছেন কোন ব্যক্তি, মানে যার সংজ্ঞাটাকে তোমার মোটামুটি সবাই গ্রহণ করে, যার সংজ্ঞাটা মোটামুটি সবাই গ্রহণ করে, এরকম ব্যক্তি হলো টেইলর। এরকম ব্যক্তিকে টেইলর। এই সংজ্ঞাগুলোও কিন্তু তোমাদের মোটামুটি মাথায় রাখতে হবে। সোশ্যাল চেঞ্জ গ্রন্থটি রচনা করেন কে? সোশ্যাল চেঞ্জ গ্রন্থটি রচনা করেন কে? এই যে বারবার করে বলতেছি, গ্রন্থ, তারপরে তোমার সংজ্ঞা, আর কি উক্তি, এই তিনটা জিনিস কিন্তু মনে রাখতে হবে। তার কারণ হলো এইগুলো আসলে গেস করতে পারবে না, এগুলা গেস করতে পারবে না তুমি, আইদার পারবা না হলে পারবা না। এটার উত্তর কি হবে? ডব্লিউ.এফ. অকবার্ন। ডব্লিউ.এফ. অকবার্ন। আচ্ছা, সাধারণ সমাজ বলা হয় কোনটিকে? সাধারণ সমাজ বলা হয় কোনটিকে? এক শ্রেণীর জনগোষ্ঠীকে না। আমরা যখন সমাজ বলি, সমাজে তো অনেক শ্রেণী জনগোষ্ঠী থাকে, তাই না? উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত সবাই থাকে না? উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত সবাই তো থাকে। তাহলে যেই সমাজে শুধুমাত্র উচ্চবিত্তরা আছে সেটাকে কিন্তু আমরা আসলে সমাজ বলি না। তাহলে সমাজ কাদের নিয়ে গঠিত? উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত, মানে আপার ক্লাস, মিডিল ক্লাস আর লোয়ার ক্লাস। আচ্ছা, তাহলে এটা উত্তর হবে না। তাহলে বুঝলাম যে এটা উত্তর হবে না আমাদের। তারপরে এক শ্রেণীর বিচ্ছিন্ন জনগোষ্ঠীকে। সমাজ কখনো বিচ্ছিন্ন মানুষের কথা বলে না, সমাজ সবার কথা বলে, তাহলে এইটাও হবে না। তারপরে নিম্ন উচ্চ শ্রেণীর জনগোষ্ঠীকে। তাহলে আমরা যদি নিম্ন উচ্চ শ্রেণীর জনগোষ্ঠীর কথা বলি, তাহলে আমরা এই যে মধ্যবিত্ত শ্রেণীকে বাদ দিয়ে দিচ্ছি না? তাহলে আমরা তো আগেই বলছি কাউকে বাদ দিয়ে সমাজ গঠিত হয় না, তাহলে এটাও হবে না। তাহলে উত্তর কি? উত্তর হলো গ নাম্বার, সংঘবদ্ধ জনগোষ্ঠীকে। মানে যেইখানে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, আবার মনে করো বিভিন্ন কালচার, বিভিন্ন সংস্কৃতির মানুষজন যখন একত্রিত হয়ে বসবাস করে, তখন সেটাকে আমরা কি বলি? সমাজ বা সোসাইটি বলে থাকি। আচ্ছা, কোনটি সামাজিক সম্পর্কে জটিল জাল? কোনটি সামাজিক সম্পর্কে জটিল জাল? এই যে একটু আগে বললাম যে এখানে উচ্চবিত্ত থাকে, মধ্যবিত্ত থাকে, নিম্নবিত্ত থাকে, তারপর এইখানে তোমার বিভিন্ন সংস্কৃতির লোকজন থাকে, সমাজে আবার বিভিন্ন জাতিগোষ্ঠীরও লোকজন থাকতে পারে। ধরো বাংলাদেশে তোমার সাধারণত শুধুমাত্র বাঙালিরাই থাকে, কিছু ক্ষেত্রে দেখা যায় যে তোমার কারা থাকে, থাকতেছে হলো তোমার তোমার আদিবাসী জনগোষ্ঠী যারা চাকমারা, মারমারা, তারা কিন্তু বাংলাদেশি, তারা কিন্তু বাঙালি না, পার্থক্য আছে দুইটার ভিতরে। তারপরে মনে করো বাংলাদেশে আবার বিহারিরাও কিছু আছে, তাই না? তাহলে আমাদের সমাজে যেরকম কেবলমাত্র এক শ্রেণীর জনগোষ্ঠী থাকে না, তার পাশাপাশি এক জাতিসত্তারও মানুষজন থাকে না, এক জাতিসত্তারও মানুষজন থাকে না। তাহলে সমাজটা কি? খুবই কমপ্লেক্স। সমাজটা কি? কমপ্লেক্স। আবার সংঘ দেখো, সংঘ, গোত্র, সংঘ, গোত্র, আমি পরিবারের দিকে একটু পড়ে যাই। সংঘর দিকে যদি আমরা দেখি, এখানে কেবলমাত্র সেম মেন্টালিটির মানুষজন থাকে। সংঘতে কি? সেম মেন্টালিটির মানুষজন থাকে। সংহতে কি? সেম মেন্টালিটির মানুষজন থাকে। আচ্ছা,
সেম মেন্টালিটির মানুষজন থাকে। পরিবারে তুমি জন্মগ্রহণ করো, ভাই বোন, এটা আসলে তুমি চুজ করতে পারো না। এবং সাধারণত আমরা কি দেখি, পরিবারের সবার মোটামুটি সবার চিন্তা ভাবনা কাইন্ড অফ একই রকমই থাকে, সেম থাকে, তাই না? তাহলে এটাও মোটামুটি ইজি, এটাও মোটামুটি ইজি। আবার মনে করো যে পরিবারের সাথে একটা গোত্রের সম্পর্ক, পরিবারের সাথে গোত্রের সম্পর্ক, তাহলে পরিবারের সবার যদি চিন্তা ভাবনা প্রায় একই রকম থাকে, গোত্রেরও প্রায় সবার চিন্তাধারা একই রকম থাকবে, তাই না? মনে করো যে দাস গোত্র বা সেন গোত্র বা যেটাই আমরা বলি না কেন, তাই না? তাহলে সংঘ, গোত্র এবং পরিবার এদের যে সম্পর্কটা সেটা তুলনামূলক সহজ, কিন্তু সমাজের যে সম্পর্ক সেটা তুলনামূলক বেশ জটিল, সেটা তুলনামূলক কি বেশ জটিল। আচ্ছা, 20 নাম্বার প্রশ্ন, বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে কোনটি শিক্ষার্থীদের জীবনে ভিন্ন প্রভাব রাখে এবং তা সামাজিক জীবন প্রণালীতে বৈচিত্র্য আনে বলে তুমি মনে করো? শিক্ষার উন্নত সরঞ্জাম, শিক্ষার বিভিন্ন পদ্ধতি ও ব্যবস্থা, শিক্ষকদের বিচিত্র মন মানসিকতা, বা নাকি শিক্ষাক্ষেত্রে সরকার প্রদত্ত ভিত্তি প্রদান? এটার উত্তর হবে 20-এর খ। এটার উত্তর হবে 20-এর খ, শিক্ষার বিভিন্ন পদ্ধতি ও ব্যবস্থা। এর মাধ্যমেই কিন্তু এক একজন মনে করো এক এক ধরনের শিক্ষা লাভ করতেছে, এক একজন এক এক ধরনের শিক্ষা লাভ করতেছে। ধরো মাদ্রাসা লেভেলে শিক্ষাটা একটু একরকম, ইংলিশ ভার্সনে একরকম, ইংলিশ তোমার বাংলা মিডিয়াম এবং ইংলিশ ভার্সন মোটামুটি একই রকম, জাস্ট ভাষাগত পার্থক্যটা আছে। ইংলিশ মিডিয়ামের কারিকুলাম আবার একদম আলাদা, তাই না? আবার কেউ দেখো পলিটেকনিকে পড়তেছে, কেউ মনে করো যে ডিগ্রি পড়তেছে, কেউ মনে করো ইউনিভার্সিটিতে যে পড়তেছে, কেউ মেডিকেলে পড়তেছে, কেউ ইঞ্জিনিয়ারিংয়ে পড়তেছে। তাহলে দেখো এই পার্থক্য আমাদের সমাজ জীবনেও কিন্তু এক ধরনের চেঞ্জ নিয়ে আসে। আচ্ছা, তারপরে দেখো উদ্দীপক কেন্দ্রিক একটা প্রশ্ন, আকরামের মামা চমৎকার কবিতা আবৃত্তি করেন। আকরাম তার মামার কণ্ঠে আবৃত্তি শুনতে খুবই পছন্দ করে। তার মামার কণ্ঠে আবৃত্তি শুনতে কি পছন্দ করে? খুবই পছন্দ করে। আচ্ছা, তাহলে এখন কথা হলো যে স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারতেছি যে আবৃত্তি কোন ধরনের সংস্কৃতি সেটা নিয়ে প্রশ্ন আসবে। এটা আমরা আগে আলোচনা করছি যে উদ্দীপকে মামার কবিতা আবৃত্তি কোন ধরনের সংস্কৃতি, কবিতা আবৃত্তি কোন ধরনের সংস্কৃতি। এখন কবিতা কি আমরা দেখতে পারি বা ধরতে পারি বা ছুঁতে পারি? না, পারি না। এর জন্য এটা কোন ধরনের তোমার সংস্কৃতি? অবস্তুগত সংস্কৃতি। আচ্ছা, অনুচ্ছেদে উল্লেখিত সংস্কৃতিটির উপাদানটির ক্ষেত্রে বলা যায়, তাইলে এই যে বস্তুগত সংস্কৃতির উপাদান কেমন হবে সেটা বলতেছে। এটি বাস্তব রূপ ধারণ করতে পারে, এটি উপলব্ধি ধারণ করা যায়, এটি উপলব্ধি করা যায়, এটি অনুধাবন করা যায়, এটি অনুধাবন করা যায়। দেখো খুবই সহজ, যে এটা কি সংস্কৃতি? অবস্তুগত সংস্কৃতি। তাহলে এটার কি কোনো ফিজিক্যাল শেপ আছে? এটার কি কোনো ফিজিক্যাল শেপ আছে? এটার কোনো ফিজিক্যাল শেপ আছে? নাই, ফিজিক্যাল শেপ নাই। ফিজিক্যাল শেপ নাই মানে বাস্তব রূপও ধারণ করতে পারে না। তার মানে কি? বাস্তব রূপ ধারণ করতে পারে না, বাস্তব রূপ ধারণ করতে পারে না। তাহলে বাকি দুইটা এমনিতেই হয়ে যাবে, বাকি দুইটা এমনিতেই হয়ে যাবে। তাহলে 2 আর 3 কোথায় আছে? এই যে, এটা হলো তোমাদের উত্তর। 23, উৎপাদনের ভিত্তিতে সংস্কৃতিকে কয়টি ভাগে ভাগ করা যায়? উৎপাদনের ভিত্তিতে সংস্কৃতিকে কয়টি ভাগে ভাগ করা যায়? এই যে তোমার একদম প্রথমেই আমরা দেখছি, সেটা কি? একটা হলো বস্তুগত আর আরেকটা কি? অবস্তুগত। তাহলে এই দুই ভাগে সংস্কৃতিকে কি ভাগ করা যায়? এই দুই ভাগে সংস্কৃতিকে ভাগ করা যায়। বাংলাদেশের শিল্পক্ষেত্রে সাংস্কৃতিক ব্যবধানের উদাহরণ নিচের কোনটি? বাংলাদেশের শিল্পক্ষেত্রে সাংস্কৃতিক ব্যবধানের উদাহরণ নিচের কোনটি? দেখো, বাংলাদেশের সংস্কৃতিতে প্রয়োজনের তুলনায় মূলধন কম। বাংলাদেশের শিল্প, আরেকবার প্রশ্নটা দেখি, বাংলাদেশের শিল্পক্ষেত্রে বা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে সাংস্কৃতিক ব্যবধানের উদাহরণ কোনটি? প্রয়োজনের তুলনায় মূলধন কম, ঠিক আছে। উদ্যোক্তার অভাব, সেটাও ঠিক আছে এক হিসাবে। দক্ষ শ্রমিকের অভাব, সেটাও এক হিসাবে ঠিক আছে। প্রয়োজনীয় উপকরণের অভাব। কিন্তু এর ভিতরে যেটার অভাব সব থেকে বেশি সেটা হলো দক্ষ শ্রমিকের অভাব। তার কারণ কি? দেখো, বাংলাদেশে যেই সব প্রজেক্ট হচ্ছে সেখানে মূলধন কারা দেয়? বাংলাদেশিরাও দেয়, বিদেশিরাও দেয়, তাহলে মোটামুটি আছে। তারপরে
উদ্যোক্তা কারা হয়? উদ্যোক্তা বাংলাদেশের উদ্যোক্তারা বেশিরভাগ বাংলাদেশি। তারপরে প্রয়োজনীয় উপকরণের অভাব, বাংলাদেশে উপকরণ মোটামুটি আছে, কিন্তু যে জিনিসটা নেই সেটা হলো দক্ষ শ্রমিকের অভাব। এই কারণেই বাংলাদেশের এই যে বাংলাদেশের বিভিন্ন প্রজেক্টে কারা আসতেছে? চাইনিজরা কাজ করতেছে, জাপানিজরা কাজ করতেছে, তাই না? তাইলে এই সমস্যাটা সব থেকে বড়, এই সমস্যাটা বাংলাদেশে কি সব থেকে বড় শিল্পক্ষেত্রে। 25 নাম্বার এমসিকিউ এবং এই অধ্যায়ের লাস্ট এমসিকিউ, কত সালে অকবার্ন ও নিমকফ সাংস্কৃতিক ব্যবধানের সংজ্ঞা প্রদান করে? কত সালে তারা এই সংজ্ঞাটি প্রদান করে? 1921, 22, 23 নাকি 24? এটাও দেখো, ব্যাখ্যা করার কিছু নেই, যে সালটা তোমার মনে রাখতে হবে, তোমার সালগুলা মনে রাখতে হবে। এইখানে তোমাদের একটা এসডব্লিউর জন্য একটা সৃজনশীল প্র্যাকটিস দেওয়া আছে, জাস্ট হলো কিভাবে লিখতে হবে একটু বোঝাই দেই তোমাদেরকে। মনির সাহেব গ্রামের ছেলে হলেও বর্তমানে ঢাকায় বসবাস করেন এবং পেশায় প্রকৌশলী। তিনি সিদ্ধান্ত নিয়েছেন গ্রামে একটি স্কুল করবেন। স্কুল বানানোর জন্য তিনি নিজেই নকশা তৈরি করে স্কুল ঘরটি নিজ খরচে তৈরি করে দেন, কিন্তু স্কুলে ভালো শিক্ষক না থাকায় লেখাপড়ার মান কি নিম্নমুখী। আচ্ছা, তাহলে কাল্টিভেশন শব্দের অর্থ কি? তোমরা যারা অধ্যায়টি পড়ছো সেখানে কিন্তু বলা আছে যে কাল্টিভেশন শব্দ থেকে কালচার শব্দটা আসছে। কাল্টিভেশন শব্দটা থেকে কালচার শব্দটা আসছে। দেখো, কাল্টিভেশন শব্দটা থেকে কোন শব্দ আসছে? কালচার। আবার এই যে আমরা জমি কর্ষণ করি না, কর্ষণ শব্দটা থেকে কি আসছে? কৃষ্টি। তাহলে কাল্টিভেশন শব্দের অর্থ কি? কাল্টিভেশন শব্দের অর্থ হলো কর্ষণ বা জমি চাষ করা। নগর সংস্কৃতি বলতে কি বুঝো? নগর সংস্কৃতি বলতে কি বুঝি, এটা আমরা কয়টা প্যারায় লিখবো? এটা আমরা 2টা প্যারায় লিখবো। প্রথম প্যারায় একদম একটা জাস্ট আমরা সংজ্ঞা দিয়ে দিব। আমরা কি দিয়ে দিব? সংজ্ঞা দিয়ে দিব প্রথম প্যারায়। দ্বিতীয় প্যারায় কি করব? এটার আমরা ব্যাখ্যা দিব। দ্বিতীয় প্যারায় কি দিব? এটার ব্যাখ্যা দিব। কিভাবে ব্যাখ্যা দিব? যে নগর সংস্কৃতি বলতে কি বুঝো, সংজ্ঞা তো প্রথম প্যারাতেই দিছো, ওইটাকে আরেকটি ইলাবোরেট করা। তারপরে বলবা যে নগর সংস্কৃতির পারপার্শ্বিক আরেকটা যে সংস্কৃতি আছে সেটা হলো গ্রামীণ সংস্কৃতি। শর্ট একটু বলে দিবা যে নগর সংস্কৃতিতে কোন ধরনের জিনিসগুলা দেখা যায়, বা আমাদের যেই তোমার আরবান কালচার সেই জায়গায় কোন জিনিসগুলো আছে যেগুলা রুরাল কালচারে দেখা যায় না। আচ্ছা, মনির সাহেবের স্কুলের নকশা কোন সংস্কৃতিকে নির্দেশ করে? মনির সাহেবের স্কুলের নকশা কোন ধরনের সংস্কৃতিকে নির্দেশ করে? দেখো, সংস্কৃতি তো আমরা জানি যে 2 ধরন, কিন্তু মনির সাহেব যেটার উপর ফোকাস দিছে সেটা হলো তোমার ধরা সংস্কৃতি, বা যেটা হলো গিয়ে তোমার বস্তুগত সংস্কৃতি। কোন ধরনের সংস্কৃতিতে তিনি গুরুত্ব দিছে? তিনি দিছে হলো বস্তুগত সংস্কৃতিতে বেশি। তার কারণ কি? তিনি টাকা পয়সা দিছে, তিনি স্কুল বানাইছে, স্কুলের নকশা করছে, সেগুলো বস্তুগত সংস্কৃতি। কিন্তু অ্যাবসেন্স আছে কোনটার? অ্যাবসেন্স আছে হলো শিক্ষার। অ্যাবসেন্স আসে কি? ভালো শিক্ষার। এবং ভালো শিক্ষা বা শিক্ষা কোন ধরনের সংস্কৃতি? শিক্ষা হলো অবস্তুগত সংস্কৃতি। শিক্ষা কি? অবস্তুগত সংস্কৃতি। আচ্ছা, মনীষ এইটা কয় প্যারায় লিখবা? এগুলো কিন্তু তোমার 3টা প্যারায় লিখতে হবে। তাহলে 3টা প্যারা। একদম প্রথমে তোমার হলো গিয়ে চিহ্নিত করতে হবে যে এটা আসলে কোন ধরনের সংস্কৃতি, চিহ্নিত করতে হবে। তারপরের প্যারায় কি করবা? তারপরের প্যারায় হলো গিয়ে ব্যাখ্যা দিবা। এবং তারপরের প্যারাতে কি করবা? তারপরের প্যারাতে তোমার এই যে উদ্দীপক। তারপরে কি করবা লাস্ট প্যারাতে? ওকে, একটু দাঁড়াও। প্রথম প্যারায় কি করবা? চিহ্নিত করবা। তারপরের প্যারাতে কি করবা? ব্যাখ্যা করবা। এবং তারপরের প্যারাতে কি করবা? তারপরের প্যারাতে হলো উদ্দীপকের সাথে মিল, উদ্দীপকের সাথে মিল করে তুমি বলবা। তাহলে তোমার এখানে কি দিতে হবে? এক ধরনের যুক্তি দিতে হবে। আচ্ছা, ঘ নাম্বারে মনির সাহেবের প্রতিষ্ঠিত স্কুলের নিম্নমান লেখাপড়া সংস্কৃতির কোন তত্ত্ব দ্বারা প্রমাণ করা যায় বিশ্লেষণ করো। এটা একদম ধরো বিশ্লেষণ প্রশ্ন। এটা হলো গিয়ে তোমার 4টা প্যারাতে
অ্যান্সার করতে হবে। এটাও তোমার কয়টা প্যারাতে অ্যান্সার করতে হবে? 4টা প্যারাতে। এবং এটা স্ট্রাকচার অনেকটা গ নাম্বারের প্রশ্নের মতো। এটা স্ট্রাকচার অনেকটা কি গ নাম্বারের প্রশ্নের মতো। আচ্ছা, ওকে। তারপরে দেখো যে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি, বা এই অধ্যায় থেকে কোন বিষয়গুলোর উপর অধিক গুরুত্ব তোমার আরোপ করতে হবে। তার কারণ হলো এখান থেকে প্রশ্ন বেশি আসে। এই কারণে এখান থেকে প্রশ্ন বেশি আসে। কি কি? সমাজ সংস্কৃতির ধারণা, প্রকৃতি ও বৈশিষ্ট্য। স্পেলিংটা একটু ভুল গেছে, প্রকৃতি ও বৈশিষ্ট্য। মানে সমাজ বলতে আমরা কি বুঝি, সমাজ বলতে আমরা কি বুঝি, সংস্কৃতি বলতে আমরা কি বুঝি, এইগুলার বৈশিষ্ট্য কি কি, এইগুলার নেচার কি কি, এই বিষয়গুলো আমার জানতে হবে। এই বিষয়গুলো নিয়ে প্রায় প্রশ্ন আসে, বিশেষ করে ক খ। বিশেষ করে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে? আসে ক খ থেকে, ক খ থেকে। তারপরে বাংলাদেশের সংস্কৃতির ধরন, মানে বাংলাদেশের কালচারটা কেমন, বাংলাদেশের কালচারটা কিভাবে গঠিত হয়েছে, বাংলাদেশের কালচারটা অন্য দেশের কালচার থেকে কিভাবে ভিন্ন, এটা মূলত গ ঘ এখান থেকে প্রশ্ন আসে। তারপরে কালচারাল ল্যাগ ও বাংলাদেশ, কালচারাল ল্যাগ নিয়ে আলোচনা করছি, বাংলাদেশে কালচারাল ল্যাগটা কিভাবে দেখতে পাওয়া যায় ইত্যাদি। এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রায় প্রশ্ন আসে। আবার এইখানে যে সংস্কৃতির ধরন, বস্তুগত অবস্তুগত সংস্কৃতি, এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে, এখান থেকেও প্রশ্ন আসে। বাংলাদেশের সমাজ জীবনে সংস্কৃতির প্রভাব কি, যে আমাদের যে কালচার, এই কালচারে সংস্কৃতির প্রভাবটা কি, কি ধরনের প্রভাব ফেলতেছে, এই প্রভাবের কারণে আমাদের মনে করো জীবনযাত্রার কি পরিবর্তন হচ্ছে। আবার আমাদের জীবনযাত্রার পরিবর্তন হচ্ছে বলে কি আমাদের সংস্কৃতিরও প্রভাব পরিবর্তন হচ্ছে। তাহলে দেখো একটার একটার মধ্যে রেসিপ্রোকাল রিলেশন, একটার একটার মধ্যে রেসিপ্রোকাল রিলেশন, মানে একটার একটাকে পরিবর্তন করতেছে। আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। এখন দেখো সপ্তম অধ্যায় বাংলাদেশের বিবাহ, পরিবার ও জ্ঞাতি সম্পর্ক। বিবাহ, পরিবার ও জ্ঞাতি সম্পর্ক। এখন প্রথম কথা হলো যে আমরা বিবাহ মানে কি বুঝি, আমরা পরিবার মানেও বুঝি। জ্ঞাতি সম্পর্ক মানে কি? জ্ঞাতি সম্পর্ক বলতে মূলত বোঝায় যে তোমার রক্তের সম্পর্ক, রক্তের সম্পর্ক এবং বিবাহের সম্পর্ক। দেখো মনে করো যে তোমার আব্বুর সাথে তোমার আম্মুর কেমন সম্পর্ক, রক্তের সম্পর্ক, সরি বিবাহর সম্পর্ক। কারণ বিবাহের মাধ্যমেই একে অপরের সাথে কি হয়েছে, এক ধরনের তাদের সম্পর্ক তৈরি হয়েছে, এক ধরনের তাদের সাথে সম্পর্ক তৈরি হয়েছে। তারপরে তোমার বাবার সাথে তোমার চাচার কেমন সম্পর্ক, রক্তের সম্পর্ক, তার কারণ কি তারা রক্তের ভাই বোন। তোমার আব্বুর সাথে তোমার ফুফুর কেমন সম্পর্ক, রক্তের ভাই বোন। আবার তোমার আব্বুর সাথে তোমার খালার কেমন সম্পর্ক, রক্তের কোনো সম্পর্ক আছে না, কেমন সম্পর্ক, বিবাহের সম্পর্ক। এই যে যে সম্পর্কটা, এটাকে বলা হয় জ্ঞাতি সম্পর্ক। এই ধরনের সম্পর্ককে কি বলা হয়, জ্ঞাতি সম্পর্ক। দেখো বাংলাদেশের গ্রামীণ সমাজে পরিবারের কাঠামো পরিবর্তনের কারণ কোনটি? মানে আমরা মনে করো 10 বছর আগেও গ্রামীণ সমাজ যেরকম দেখতাম এখন কিন্তু সেরকম নাই। গ্রামে এখন লোকজন কমে গেছে, গ্রামের অনেক মানুষজন শহরে কাজ করতে আসতেছে। কেন আসতেছে? এই যে নগরায়ন ও শিল্পায়নের প্রভাবের কারণে, নগরায়ন শিল্পায়নের প্রভাবের কারণে। তোমরা যারা বরিশালের আসো, বরিশাল বিভাগের আসো, তোমরা কিন্তু দেখবা যে বেশিরভাগেরই বাসার যারা হলো মেল ফ্যামিলি মেম্বার, যাদের বয়স একটু বেশি, মনে করো যে বিয়ে শাদী করে হয়েছে 20-30 বছর বা তার বেশি, 25-30 বছর বা তার বেশি, তাদের একটা বড় অংশ কিন্তু ঢাকায় থাকে না, অন্যান্য জেলা, বিশেষ করে ঢাকাতে বা অন্যান্য দেশেও তারা থাকে। দ্য হিস্ট্রি অফ হিউম্যান ম্যারেজ, দ্য হিস্ট্রি অফ হিউম্যান ম্যারেজ, এই বইটির লেখককে, এই বইটির লেখক হলেন ওয়েস্টার মার্ক। এই বইটির লেখককে ওয়েস্টার মার্ক। আচ্ছা, কিভাবে বইয়ের নাম, সংজ্ঞা, উক্তি মনে রাখবো তোমাদের কিন্তু আমি ক্লাসে আগেই বলে দিয়েছি, দেখে দিবা। আচ্ছা, বাংলাদেশে গ্রামীণ পরিবারের সদস্যদের সম্পর্ক সহজে বিচ্ছেদের দিকে গড়ায় না কেন? দেখি যে তোমার শহরে ডিভোর্স রেট বেশি না গ্রামে ডিভোর্স রেট বেশি? শহরে বেশি। তাহলে গ্রামে যে মনে করো ডিভোর্স হচ্ছে না বা সম্পর্কর মধ্যে যে বিচ্ছেদ হচ্ছে না, এর মধ্যে কারণ কি? পারিবারিক ঐক্যর দৃঢ়তার জন্য, জ্ঞাতি গোষ্ঠীর দৃঢ় বন্ধনের জন্য, মানবিক মূল্যবোধের জন্য, নাকি ধর্মীয় অনুশাসনের জন্য? দেখো পারিবারিক ঐক্য তোমার মোটামুটি সব জায়গায় থাকে, শহরেও থাকে, গ্রামীণ সমাজেও থাকে, কিন্তু জ্ঞাতি গোষ্ঠীর দৃঢ় বন্ধন কেবলমাত্র এই
গ্রামীণ পরিবেশেই থাকে বা গ্রামেই থাকে। তার কারণ কি, মনে করো শহরে তুমি তোমার আব্বু আম্মুর সাথে থাকতেছো, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু তোমার চাচা চাচি, খালা খালু, মামা মামি, নানা নানি, দাদা দাদি বা কাজিন, তারা কিন্তু সাধারণত আশেপাশে থাকে না। কিন্তু গ্রামে দেখা যায় কি, গ্রামে এই যে রক্ত সম্পর্কীয় যারা, মনে করো যে নানা চাচা দাদা বা খালা ফুফু, বা হলো গিয়ে যাদের সাথে তোমার হলো গিয়ে বিবাহোত্তক সম্পর্ক, তারাও আশেপাশে থাকে। এর জন্য অনেক সময় দেখা যায় যে তারা আসে, তারা কি বলবে, এর জন্য অনেক সময় সম্পর্ক বিচ্ছেদ করা যায় না, কিংবা এই লেভেল পর্যন্ত তারা যাইতেও দেয় না। কারণ হলো গিয়ে সবার সাথে খোলামেলা কথাবার্তা হয়, দেখা সাক্ষাৎ হয়, হলো গিয়ে তোমার আলাপচারিতার মধ্যে থাকে। এর জন্য আসলে তাদের সম্পর্কটাও এরকম একটা লেভেলে থাকে যে কখনো সাধারণত বিবাহ মানে গ্রামীণ পরিবারে বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্সের আলাপটাই উঠে না। বাংলাদেশের বিবাহের আইনগত বয়সসীমা কত, এটা মোটামুটি আমরা জানি যে মেয়ের 18 বছর হইতে হবে এবং ছেলের কি 21 বছর হইতে হবে। মেয়ের 18 বছর এবং ছেলের 21 বছর। এবং তার আগে যদি করে, তার আগে বিবাহ করলে সেটাকে কি বলবে, আগে করলে বলবে বাল্য বিবাহ। কি বলবে, বাল্য বিবাহ। আচ্ছা, তারপরে আমরা দেখি যে লেভিরেট কি। লেভিরেট কি, লেভিরেট হলো এক ধরনের বিবাহ পদ্ধতি। লেভিরেট কি, এক ধরনের বিবাহ পদ্ধতি। লেভিরেট বিবাহ পদ্ধতিতে কি হয়, লেভিরেট বিবাহ পদ্ধতিতে দেবরকে বিয়ে করে। দেবরকে বিয়ে করে কখন বিয়ে করে, বিয়ে করে হলো যখন হাজবেন্ড মারা যায়। মনে করো যে একজন ওয়াইফ তার হাজবেন্ডকে হারাইছে, সে ওয়াইফ যদি তারপরে তার ভাইয়ের তার হাজবেন্ডের ভাইকে বিয়ে করে, তখন সেটাকে বলবে লেভিরেট বিবাহ। আর তার ঠিক উল্টা মনে করো যে হাজবেন্ডের ওয়াইফ মারা গেছে, সে ওয়াইফের কোনো বোনকে যদি বিয়ে করে, সেটা হবে এই যে শ্যালিকা বিবাহ বা লেভিরেট, বা একটা তো লেভিরেট বিবাহ, তারপরে আরেকটা যেটা সেটা হলো তোমার শ্যালিকা বিবাহ, সেটাকে বলা হয় সরোরেট বিবাহ। সরোরেট বিবাহ। আচ্ছা, এখন চলো যে এই অধ্যায়ে কিন্তু বিবাহ এবং পরিবার এগুলো নিয়ে একটা বিস্তারিত আলাপ করা আছে। অনেক ধরনের ভাগ আছে, অনেক ধরনের রকম ফের আছে, সেটা একটু দেখি। বিবাহ ও পরিবারের ধরনগুলো আমরা দেখি। তাহলে পরিবার কিভাবে গঠিত হয়, পরিবার কিভাবে গঠিত হয়, বিবাহের মাধ্যমে পরিবার গঠিত হয়, তাই না? এখন তাইলে আমরা আগে দেখি যে বিবাহ কত প্রকার। আমরা একটু দেখি যে বিবাহ কত প্রকার। বিবাহ কত প্রকার এটা আমরা আগে দেখি। একদম প্রথমে যেই বিবাহটা আমরা হলো গিয়ে মোটামুটি সবাই পরিচিত এবং সব থেকে বেশি চলে, সেটা কোন ধরনের বিবাহ, একক বিবাহ। সেটা কোন ধরনের বিবাহ, একক বিবাহ। একক বিবাহ কোনটা, যেখানে একজন পুরুষ একজন নারীকে বা একজন নারী একজন পুরুষকে বিবাহ করে, সেটা কোন ধরনের বিবাহ, একক বিবাহ। সেটা কোন ধরনের বিবাহ, একক বিবাহ। এরপরে আসে বাংলাদেশে যেই বিবাহটা, সেটা হলো বহু স্ত্রী বিবাহ। বহু স্বামী বিবাহ আসলে বাংলাদেশে বলতে গেলে এক্সিস্ট করে না, এর জন্য আমরা সেটা আনতেছি না। সেটা কি, বহু স্ত্রী বিবাহ। বহু স্ত্রী বিবাহ, যেটাকে অনেকে কি বলে, পলিগ্যামি বলে। যেটাকে অনেকে কি বলে, পলিগ্যামি বলে। আচ্ছা, তাহলে একক বিবাহ গেল, বহু বিবাহ গেল, তারপরে কোন ধরনের বিবাহ দেখা যায় বলো তো আমাদের সমাজে? আমাদের সমাজে আর যেই ধরনের বিবাহ দেখা যায় সেটা হলো লেভিরেট এবং সরোরেট বিবাহ। একটু আগেই বলছি, লেভিরেট এবং সরোরেট বিবাহ। লেভিরেট এবং কি, লেভিরেট ও সরোরেট বিবাহ। লেভিরেট ও সরোরেট, আচ্ছা আলাদা লিখি এগুলা, লেভিরেট আর সরোরেট। বাকিগুলো যেহেতু নাম শুনে বোঝা যাচ্ছে, লেভিরেট আমরা জাস্ট সংক্ষেপে বলে দিই যে লেভিরেট কাদের সাথে বিবাহ হয়েছে। দেখ, একটু আগে আলোচনা করছিলাম দেবরের সাথে। তাহলে লেভিরেট কাদের মধ্যে বিবাহ হয়, বিবাহ হয় হলো দেবরের সাথে। দেবর এবং কখন হয়, স্বামী মারা গেলে। কখন হয়, স্বামী মারা গেলে। স্বামী মারা গেলে। আর
সরি, দেবর বানানটা আমার একটু ভুল হয়েছে, হ্যাঁ দেবর বানান ভুল হয়েছে, দাঁড়াও। তাহলে লেভিরেট বিবাহ হয় কখন? স্বামী মারা গেলে। কার সাথে? দেবরের সাথে। তাহলে ঠিক উল্টা, সরোরেট বিবাহ হবে কার সাথে? শ্যালিকার সাথে। কখন? শ্যালিকার সাথে। কখন? হলো স্ত্রী মারা গেলে। স্ত্রী মারা গেলে। তাহলে আমরা কি কি দেখলাম? কয় ধরনের বিবাহ দেখলাম? একক বিবাহ, বহু স্ত্রী বিবাহ বা পলিগেমি, তারপরে কি লেভিরেট এবং সরোরেট। লেভিরেট এবং সরোরেট। তারপরে বাংলাদেশে আরেক ধরনের বিবাহ দেখা যায়, সেটা কি? সেটা হলো কাজিন ম্যারেজ। যেটা কি? কাজিন ম্যারেজ। মূলত এই যে চিটাগং অঞ্চল বা চিটাগং বিভাগে এটা বেশি দেখা যায়। কাজিন ম্যারেজকে আবার দুই ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হলো ক্রস কাজিন, একটা কি ক্রস কাজিন বিবাহ, এবং আরেকটা কি? আরেকটা হলো প্যারালাল কাজিন বিবাহ। প্যারালাল কাজিন বিবাহ। ক্রস কাজিনের বিষয়ের আগে আগে মনে করো যে প্যারালাল কাজিন বিবাহর বিষয়টা দেখে আসি। মনে করো যে তোমার মা হলো একজন স্ত্রী, তাই না? তোমার মা হলো একজন স্ত্রীবাচক হলো তোমার জেন্ডার। তাহলে মায়ের দিকের আর কে আছে যে হলো গিয়ে স্ত্রী? খালা। আবার তোমার বাবা হলো গিয়ে পুরুষ, তাহলে বাবার সাথে মানে বাবার ওইদিকে পুরুষ জাতীয় আর কে আছে? চাচা। তাহলে সমান সমান, তাহলে সমান সমান মানে খালাতো বা চাচাতো ভাই বোনের মধ্যে বা কাজিনের মধ্যে যখন বিবাহ হবে, তখন সেটাকে আমরা বলবো প্যারালাল কাজিন বিবাহ। আর ক্রস কাজিন বিবাহ কখন? তাহলে মা কি নারীবাচক, তাহলে মায়ের দিকে হলো গিয়ে পুরুষবাচক কোন আত্মীয় আছে? মামা। তাহলে মামাতো ভাই বোন বা বাবা পুরুষ, বাবার দিকে হলো গিয়ে তাহলে নারীবাচক কে আছে? ফুফু। তাহলে ফুফাতো ভাই বোন, ফুফুতো ভাই বোন, ফুফুতো ভাই বোনের মধ্যে যেই বিবাহ হবে সেটাকে বলা হয় ক্রস কাজিন বিবাহ। তাহলে আমরা কি বুঝলাম? বাংলাদেশে কাজিন বিবাহ হয় মূলত কয় ধরনের? প্যারালাল কাজিন আর ক্রস কাজিন। প্যারালাল কাজিন এবং কি ক্রস কাজিন। তারপরে আসতেছে তোমার, তারপরে কি আসতেছে? বহির্বিবাহ, আর আরেকটা হলো অন্তর্বিবাহ বা অন্তর্বিবাহ। মানে বহির্বিবাহ কোনটা? নিজের যে গোষ্ঠী সেটার বাইরে, নিজের গোষ্ঠীর বাইরে, নিজের গোষ্ঠীর বাহিরে। এটা মূলত হিন্দুদের সমাজে বেশি দেখা যায়। মানে মুসলমানদের সমাজে আসলে গোষ্ঠী অতটা বেশি ম্যাটার করে না, হিন্দুদের ম্যাটার করে। এই যে কিছুদিন আগে ইন্ডিয়াতে একটা ভিডিও দেখলাম যে একটা মেয়ে মনে হয় তার গোষ্ঠীর বাইরে কাউকে কারোর সাথে রিলেশন করতো, বা মনে হয় মুসলিম কোনো কারোর সাথে রিলেশন করতো। এর জন্য মেয়ের বাড়ির লোকজন হলো এই ছেলেটাকে হলো মেরে ফেলছে, তারপরে ওই মৃত লাশের সাথে মেয়েটা বিয়ে করছে। এরকম এটা হলো গোষ্ঠীর বাইরে বিবাহ। আর অন্তর্বিবাহ কি? গোষ্ঠীর মধ্যে। অন্তর্বিবাহ কি? মানে নিজ গোষ্ঠীর মধ্যে যে বিবাহটা হবে সেটা হবে তোমার অন্তর্বিবাহ। তাহলে গোষ্ঠীর মধ্যে। তাহলে কি কি দেখলাম? একক বিবাহ, বহু স্ত্রী বিবাহ বা পলিগ্যামি, লেভিরেট, সরোরেট, কাজিন ম্যারেজ, বহির্বিবাহ, অন্তর্বিবাহ। তারপরে আসতেছে কি? তারপর আসতেছে বর্তমান সময়ে দেখা যায় যে তোমার লাভ ম্যারেজ, যেটা আর কি লাভ ম্যারেজ মানে ছেলে এবং মেয়ে মানে পাত্র বা পাত্রী, হাজব্যান্ড বা ওয়াইফ, তারা নিজেরাই একে অপরকে সিলেক্ট করে। সেটা হলো গিয়ে লাভ ম্যারেজ। এটার আরেকটা নাম আছে, সেটা হলো রোম্যান্টিক ম্যারেজ। এটার আরেকটা নাম কি? রোম্যান্টিক ম্যারেজ। আর তাহলে আরেকটা কি সেটা তো আমরা মোটামুটি জানি, সেটা হলো তোমার অ্যারেঞ্জ ম্যারেজ। অ্যারেঞ্জ ম্যারেজ। তাহলে
বাংলাদেশে মোটামুটি এই কয় ধরনের বিবাহ প্রচলিত আছে। বাংলাদেশে মূলত এই কয় ধরনের বিবাহ প্রচলিত আছে, যে কাজিন ম্যারেজ, তারপরে হলো গিয়ে তোমার এই যে একক বিবাহ, বহু স্বামী বা বহু স্ত্রী বিবাহ, তারপরে হলো গিয়ে কাজিন ম্যারেজের ভিতরে তোমার সরোরাল পলি সরি তোমার আহ, এই যে লেভিরেট, সরোরেট বিবাহ, তারপরে বহির্বিবাহ, অন্তর্বিবাহ, লাভ ম্যারেজ, অ্যারেঞ্জ ম্যারেজ। তাহলে এই কয়েক ধরনের বিবাহ পদ্ধতি কি বাংলাদেশে প্রচলিত আছে, এই কয়েক ধরনের বিবাহ পদ্ধতি বাংলাদেশে প্রচলিত আছে। এখন বিয়ে করার পরে মানুষ কি করে? বিয়ে করার পরে মানুষ পরিবার গঠন করে। বিয়ে করার পরে মানুষ পরিবার গঠন করে। এখন পরিবারের হলো গিয়ে তোমার এই যে শ্রেণী বিভাগ বা বাংলাদেশে কেমন ধরনের পরিবার এক্সিস্ট করে সেটা আমরা দেখব। বাংলাদেশে কেমন ধরনের পরিবার এক্সিস্ট করে আমরা সেটা দেখব। আচ্ছা, তাহলে প্রথম কথা আমরা দেখলাম যে বাসস্থানের উপর ভিত্তিতে, বাসস্থানের উপর ভিত্তি করে আমরা পরিবারটা প্রথমে দেখব। বাসস্থানের ভিত্তিতে, বাসস্থানের ভিত্তিতে মনে করো যে একজন হাজব্যান্ড ওয়াইফ বিয়ে করছে, একজন পুরুষ এবং নারী বিয়ে করছে। বিয়ে করার পরে তারা আইদার কি করতে পারে? তারা আইদার হাজব্যান্ডের বাসায় যাইতে পারে, বা হলো ওয়াইফের বাসায় যাইতে পারে, বা নতুনভাবে আলাদা ঘর নিয়ে থাকতে পারে। এখন যদি হাজব্যান্ডের বাসায় যে থাকে, সাধারণত বাংলাদেশে যেটা দেখা যায়, সেটা হলো পিতৃবাস। সেটা কি? পিতৃবাস। আরেকটা যেটা, সেটা হলো গিয়ে মোটামুটি এখন বেশ রেয়ার, সেটা হলো মাতৃবাস। সেটা হলো মাতৃবাস, মানে হাজবেন্ড বা পুরুষটা বিয়ে করে মেয়ের বা হলো গিয়ে তার ওয়াইফের বাসায় যে থাকতেছে, যেটা হলো গিয়ে বাংলাদেশে মূলত যেটাকে বলে হলো গিয়ে ঘর জামাই বলে, যেটাকে ঘর জামাই। আর আরেকটা হলো নয়াবাস, মানে বিয়ে করে বাবার বাড়িতেও যায় নাই, মানে ছেলের বাড়িতেও যায় নাই, মেয়ের বাড়িতেও যায় নাই, আলাদা এক জায়গায় বসবাস করতেছে। সেটা বর্তমান সময়ে বেশি দেখা যায়। এটা কি বর্তমান সময়ে বেশি দেখা যায়। তারপরে পরিবারে কার কর্তৃত্ব কেমন থাকবে, পরিবারে কর্তৃত্ব কেমন থাকবে সেটার উপর ডিপেন্ড করে আবার কি হয়, কর্তৃত্বের উপর ডিপেন্ড করেও দুইভাবে হয়। একটা হলো একটা কি একটা পিতৃতান্ত্রিক আর একটা কি মাতৃতান্ত্রিক। পিতৃতান্ত্রিক আর আরেকটা কি মাতৃতান্ত্রিক। মানে যেই সমাজে বা যেই পরিবারে পিতৃতান্ত্রিক মাতৃতান্ত্রিক, তাহলে যেই পরিবারে কি বাবার কথাই বা পুরুষ মানুষের কথাই লাস্ট কথা, বা পুরুষ মানুষ ডিসিশন নেয়, সেটা হলো গিয়ে পিতৃতান্ত্রিক। আর যেই সমাজে মাই সব কিছুর ডিসিশন নেয় সেটা কি মাতৃতান্ত্রিক সমাজ, সেটা কি মাতৃতান্ত্রিক সমাজ। তাহলে বাসস্থানের ভিত্তিতে আর কর্তৃত্বের ভিত্তিতে পরে আসে হলো গিয়ে বংশ। তাহলে বংশের ভিত্তিতে এরপর আমরা দেখি যে বংশের ভিত্তিতেও আবার দুই ভাগে ভাগ করা যায়। বংশের ভিত্তিতেও দুই ভাগে ভাগ করা যায়, যেটা মূলত কর্তৃত্বের সাথে মিল আছে। সেটা কি পিতৃসূত্রীয়, মাতৃসূত্রীয়। পিতৃসূত্রীয়, মাতৃসূত্রীয়। পিতৃসূত্রীয় ও মাতৃসূত্রীয়। এইখানে মূলত বিষয়টা যে প্রপার্টি প্রধান কে হয়, বাবা না মা, বংশের প্রধান কে হয়, বাবা না মা, এই বিষয়গুলো ডিসাইড করে। বাংলাদেশের বেশিরভাগ কি পিতৃতান্ত্রিক না মাতৃতান্ত্রিক? পিতৃতান্ত্রিক। আর মাতৃতান্ত্রিক হলে কোন জায়গায় দেখা যায়? মাতৃতান্ত্রিক মূলত গারো এবং খাসিয়াদের মধ্যে দেখা যায়, গারো এবং খাসিয়াদের মধ্যে দেখা যায়। তাহলে বাসস্থানের ভিত্তিতে, কর্তৃত্বের ভিত্তিতে, বংশের ভিত্তিতে, এরপরে কি আসে? এরপর আসতেছে তোমার আকারের ভিত্তিতে। এরপর কোনটা আসে? এরপর আসে হলো আকারের ভিত্তিতে। আকারের ভিত্তিতে, আকারের ভিত্তিতে তিন ভাগে ভাগ করা যায়। আকারের ভিত্তিতে কিভাবে, কয়টা ভাগে ভাগ করা যায়? তিনটি ভাগে। ভাগগুলা কি কি?
একদম প্রথমে আসতেছে অনুপরিবার বা যেটাকে আমরা বলি নিউক্লিয়ার ফ্যামিলি। অনুপরিবার বা নিউক্লিয়ার ফ্যামিলি মানে এইখানে কেবলমাত্র কি বাবা মা এবং কারা থাকে, সন্তান থাকে, বাবা মা সন্তান। তারপরে কোন পরিবার, তারপরে আসা হলো যৌথ পরিবার, তারপরে যৌথ পরিবার। যৌথ পরিবার, যৌথ পরিবারের বিষয়টা কি, এইখানে এইখানে যারা আছে তাদের সাথে মনে করো যে +1 বা 2, মানে কি মনে করো যে বাবা মা সন্তান, তার সাথে হয়তো দাদা দাদি থাকতেছে বা নানা নানি থাকতেছে, বা মনে করো যে তোমার অন্য কোনো কাজিন এসে থাকতেছে, বা মনে করো চাচা, তো চাচার পরিবার বা মামার পরিবার থাকতেছে, এটা হলো যৌথ পরিবার। আর তারপর আসতেছে কি বর্ধিত পরিবার, তারপরে কোনটা আসতেছে বর্ধিত পরিবার, এরপর আসতেছে কোনটা বর্ধিত পরিবার, যেইখানে কি এই যে বাবা মা সন্তান এদের সাথে মনে করো যে প্লাস 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 যতজন থাকতে পারে, মানে মূলত গ্রামের যে বংশীয় পরিবারে যেরকম থাকে না, যে বাবা থাকে মা থাকে, তারপরে কি দাদা দাদি থাকে, চাচা চাচিরাও থাকে, তারপরে কি তাদের সন্তানরাও থাকে, আবার তাদের সন্তানরাও থাকে, আবার অনেক সময় দেখা যায় যে কি বাবার দাদা দাদিও থাকতেছে, আবার অনেক সময় দেখা যায় যে কি যে ফুফা মানে ফুফুর পরিবার, যারা ফুফু ফুফুয়ার পরিবার তারাও হয়তো আশেপাশে থাকতেছে। বা গ্রামের সাধারণত কি দেখা যেত যে কয়েক বাড়ি পরে বা একই পাড়ার ভিতরে একই গ্রামের ভিতরেও বিয়ে দিচ্ছে, তাই না? অনেক সময় দেখা যায় যে 2টা পরিবার বা 3টা পরিবার একত্রে বসবাস করা শুরু করতেছে, সেটা কেমন পরিবার হয়, সেটা হয় যৌথ পরিবার, সেটা হয় যৌথ পরিবার। তাহলে এই গেল বিভিন্ন ধরনের পরিবারের হিসাব নিকাশ, এই গেল বিভিন্ন পরিবারের হিসাব নিকাশ। তাহলে পরিবার মূলত বাংলাদেশে কয় ধরনের, বাসস্থানের ভিত্তিতে 3 ধরনের, পিতৃবাস মাতৃবাস নয়াবাস, কর্তৃত্বের ভিত্তিতে পিতৃতান্ত্রিক মাতৃতান্ত্রিক, বংশের ভিত্তিতে পিতৃসূত্রীয় মাতৃসূত্রীয়, আর আকারের ভিত্তিতে অনুপরিবার যৌথ পরিবার এবং বর্ধিত পরিবার। তাহলে তোমাদের বইয়ে যে মনে করো অনেক পেজ পর পর লেখা আছে, ভাগ ভাগ করে লেখা আছে, ওইগুলা পড়তে বা মনে রাখতে সমস্যা হয়। আশা করি এই 2টা স্লাইড তোমার যদি স্ক্রিনশট থাকে মোটামুটি একটা ভালোভাবে কি হয়ে যাবে, কভার হয়ে যাবে। তারপরে আমরা আসো যে আবার এমসিকিউ এ ফিরে যাই, আমরা এসে আবার এমসিকিউ এ ফিরে যাই। মানুষ আজীবন কোন প্রতিষ্ঠানের সদস্য থাকে, মানুষ কি আজীবন বিদ্যালয়ের অংশ থাকে, থাকে না। মানুষ কি আজীবন ক্লাবের কোনো সদস্য থাকে, থাকে না। মানুষ কি আজীবন সমিতির সদস্য থাকে, থাকে না। কিন্তু মানুষ আজীবন এই পরিবারের সদস্য থাকে, মানুষ আজীবন এই পরিবারের সদস্য থাকে। ইমরুল সাহেব তার ছেলের জন্য একটি হারমোনিয়াম কিনলেন, এটি ছিল তার ছেলের অনেক দিনের দাবি। ইমরুল সাহেবের কাজটি পরিবারের কোন কাজকে নির্দেশ করে, তার পরিবারের কোন কাজকে নির্দেশ করে, সামাজিকীকরণ, শিশু প্রতিপালন, মনস্তাত্ত্বিক কাজ নাকি চিত্ত বিনোদনের কাজ। চিত্ত বিনোদনের কাজ। দেখো হারমোনিয়াম যে কিনছে, হারমোনিয়াম দিয়ে মানুষ কি করে, হারমোনিয়াম দিয়ে মানুষ গান গায় বা হলো গিয়ে তোমার টিউন তৈরি করে, এই কাজটা মূলত কোন ধরনের কাজ, এটা আসলে চিত্ত বিনোদনের কাজ। এটা আসলে কেমন ধরনের কাজ, চিত্ত বিনোদনের কাজ। তার কারণ হলো মিউজিকের সাহায্যে সাধারণত সামাজিকীকরণ হয় না, শিশু পালনও হয় না, কিছু ক্ষেত্রে মনস্তাত্ত্বিক কাজ হয়, কিন্তু সম্পূর্ণরূপে চিত্ত বিনোদনমূলক কাজ হয় এই হারমোনিয়াম বা বাদ্যযন্ত্রের মাধ্যমে। আগে পরিবার কিসের একক হিসাবে পরিগণিত হতো, আগে পরিবার কিসের একক হিসাবে পরিগণিত হতো, তার কারণ কি, আগে পরিবারগুলো কি ছিল, আগে পরিবারগুলো ছিল সেলফ সাফিসিয়েন্ট, আগে পরিবারগুলো কি ছিল, সেলফ সাফিসিয়েন্ট, মানে তাদের জন্য পরিবারই যথেষ্ট, মানে নিজের পরিবারই যথেষ্ট, তারা যা খেত নিজে উৎপাদন করত, যা পড়তো নিজে উৎপাদন করত, তাই না? এর জন্য আগে পরিবার কি ছিল, উৎপাদনের একক ছিল, আগে পরিবার কি ছিল, উৎপাদনের একক ছিল। ব্যক্তি জীবনে পরিবারের গুরুত্বর কারণ, ব্যক্তি জীবনে পরিবার গুরুত্ব কেন, ব্যক্তিত্ব গঠনে, হ্যাঁ আমরা জানি যে পরিবার সামাজিকীকরণের মাধ্যমে ব্যক্তিত্ব গঠন করে, তারপরে মনোজগতের আকাঙ্ক্ষা পূরণ করার মাধ্যমে তো অবশ্যই করে, আবার সামাজিক পরিচিতি লাভে, এই যে বলে না যে এই সাহেবের ছেলে বা এই ম্যাডামের মেয়ে, এইভাবে বলে না, তাইলে এটার উত্তর কি হবে, 1 2 ও 3, 1 2 ও 3।
শিল্পায়নের কারণে গ্রাম অঞ্চলের পিতৃবাস পরিবার ভেঙে কোন ধরনের পরিবার জন্ম হয়েছে? কোন ধরনের পরিবার জন্ম হয়েছে? যৌথ পরিবার, মাতৃবাস পরিবার, নয়া পরিবার, নাকি দ্বৈতবাস পরিবার? নাকি দ্বৈতবাস পরিবার? আমরা এই যে কি দেখতেছি যে ওইখানে দেখলাম যে বাবার বাড়িও গেল না, মায়ের বাড়িও গেল না, নতুন করে পরিবার, নতুন করে একটা জায়গায় যে তারা বসবাস করা শুরু করছে। তার কারণ কি? যেখানে যে বসবাস করা শুরু করছে সেখানে হয়তো সেই ছেলেটা বা মেয়েটা চাকরি করে, তাই না? এটা কোন কারণে হয়েছে? এটা যে শিল্পায়নের কারণে হয়েছে। তাহলে কোন ধরনের পরিবার গঠিত হয়? পিতৃবাস ভেঙে নয়াবাস পরিবার। কোন ধরনের পরিবার? নয়াবাস পরিবার। আচ্ছা, কোন সামাজিক প্রতিষ্ঠান শিশুর সামাজিকীকরণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? আমাদের বেড়ে ওঠায় কোনটির ভূমিকা বেশি? পরিবার, বিদ্যালয়, সংঘ, না জ্ঞাতি গোষ্ঠী? এটা তো আমরা মোটামুটি সবাই জানি যে পরিবার। একজন শিশুর বেড়ে ওঠায় পরিবারের গুরুত্ব কি সবচেয়ে বেশি? পরিবারের গুরুত্ব কি সবচেয়ে বেশি? ক্ষমতা প্রয়োগের দিক থেকে বাংলাদেশের পরিবারগুলো মূলত কোন ধরনের পরিবার? বাংলাদেশের পরিবারগুলো কোন ধরনের পরিবার? দেখো এইখানে আমরা মোটামুটি জানি যে মাতৃতান্ত্রিক তো হবেই না, কিন্তু শব্দটা কোনটা হবে? পিতৃবাস, পিতৃপ্রধান, নাকি পিতৃসূত্রীয়? পিতৃসূত্রীয়। এখন পিতৃবাস কিসের ভিত্তিতে? এটা বসবাসের ভিত্তিতে। এটা বসবাসের ভিত্তিতে। এটা তো বসবাসের বিষয় নিয়ে বলতেছে না, তাহলে এটাও হবে না, মাতৃতান্ত্রিক তো হবেই না। তারপরে কি? পিতৃসূত্রীয়। এটা হলো গিয়ে তোমার আইডেন্টিটির জন্য, এটা তোমার আইডেন্টিটির জন্য বা বংশ পরিচয়ের জন্য, তাহলে এটাও হবে না। কারণ এখানে কিসের কথা বলতেছে? এখানে বলতেছে ক্ষমতার কথা। ক্ষমতার কথা যখন বলবে তখন হবে কি? পিতৃপ্রধান। তখন হবে কি? পিতৃপ্রধান। যদি এখানে বলতো, যদি এখানে বাংলাদেশ না দিয়ে, যদি বলতো যে গারোদের মধ্যে, গারো সমাজে বা খাসিয়া সমাজে, গারো সমাজে বা খাসিয়া সমাজে কোনটা, তখন উত্তর কি দিতা বলো তো? তখন উত্তর কোনটা দিতা? তখনও কি পিতৃতান্ত্রিক দিতা? সরি, এই যে পিতৃপ্রধান দিতা? তখন কি পিতৃপ্রধান দিতা? পিতৃপ্রধান আমরা তখন দিতাম না। তার কারণ কি? আমরা আগে আলোচনা করছি যে গারো এবং খাসিয়া যারা, তাদের সমাজ ব্যবস্থা মূলত মাতৃতান্ত্রিক। এজন্য তাদের প্রপার্টি বা ক্ষমতার দিক থেকে কি হবে? মাতৃপ্রধান। তখন কি হবে? তখন হবে হলো মাতৃপ্রধান। মাতৃপ্রধান। আচ্ছা, তারপর একটা সংজ্ঞা প্রশ্ন, জৈবিক বন্ধনের সামাজিক স্বীকৃতিকে জ্ঞাতি সম্পর্ক বলে। এই সংজ্ঞাটি কে দিয়েছেন? অকবার্ন, ম্যাকাইভার, রিভার্স, নাকি রবিন ফক্স? এইটার সংজ্ঞা দিয়েছেন রিভার্স। এটা সংজ্ঞা কে দিয়েছেন? রিভার্স। তারপরে বাংলাদেশের সমাজে কয়ভাবে প্রথাগত জ্ঞাতি সম্পর্ক গড়ে ওঠে? কয়ভাবে প্রথাগত জ্ঞাতি সম্পর্ক গড়ে ওঠে? এটা নিয়েও আগে বলছি। এটা হলো কি দুই ভাবে। কোন দুই ভাবে? একটা হলো রক্তের সম্পর্ক, রক্ত, আরেকটা কি? বিবাহ। রক্তের সম্পর্ক কারা? মনে করো যে ছেলে, মেয়ে, বাবা, মা ইত্যাদি। আর বিবাহর দিক থেকে কারা আসতেছে? বিবাহর দিক থেকে তোমার স্বামী, বা কে? স্ত্রী, বা মনে করো যে তোমার যে শ্যালক বা শ্যালিকা ইত্যাদি। এরা হলো বিবাহের মাধ্যমে আসছে। এরা কিসের মাধ্যমে আসছে? বিবাহর মাধ্যমে আসছে। আচ্ছা, ঠিক আছে। এরপরে ফুফু ফুফা কোন ধরনের জ্ঞাতি সম্পর্ক? ফুফু ফুফা কোন ধরনের জ্ঞাতি সম্পর্ক? রক্ত সম্পর্কীয়, বৈবাহিক, রক্ত সম্পর্কিত, কাল্পনিক, নাকি প্রথাগত? তাহলে 40 কি হবে? এটা মোটামুটি আমরা জানি যে বৈবাহিক ও রক্ত সম্পর্কিত। তার কারণ কি? ফুফু ও ফুফার যে সম্পর্কটা, এটা কিসের মাধ্যমে হয়েছে? ফুফু ফুফা কি বাই ব্লাড রিলেটেড? ফুফু ফুফা কি বাই ব্লাড রিলেটেড? না। কিভাবে তারা রিলেটেড? তারা রিলেটেড হলো এই বৈবাহিক কারণে। তারা রিলেটেড কোন কারণে? বৈবাহিক কারণে। আচ্ছা, শহুরে সমাজে জ্ঞাতি সম্পর্কর মূল ভিত্তি কি?
এখন নর্মালি চিন্তা ভাবনা করো, নর্মালি তুমি চিন্তা ভাবনা করো যে তুমি শহরে যে বসবাস করো, শহরে যে তুমি বসবাস করো, এইখানে কি তোমার রক্ত সম্পর্কীয় ওইভাবে কেউ থাকে? থাকে না। ওইখানে কি তোমার বৈবাহিকভাবে সম্পর্ক যাদের সাথে, মানে মনে করো যে শ্বশুর শাশুড়ি, শ্যালক শ্যালিকা, সাধারণত কি তারা থাকে? তারা থাকে না। প্রথাগত বন্ধনও ওই রকম কেউ নাই। কিন্তু কাদের সাথে সম্পর্ক? মনে করো যে তোমার পাশের বাসার হলো গিয়ে কোনো ভাই বা ভাবি বা আপুর সাথে, বা আশেপাশে যারা থাকতেছে কোনো মুরব্বীদের সাথে, এরকম না? তাদের সাথে কি তোমার রক্তের সম্পর্ক? না, রক্তের সম্পর্কও না। তাদের সাথে তোমার হলো গিয়ে বৈবাহিক সম্বন্ধও না বা বন্ধনও না। তাদের সাথে সম্পর্কটা কি? তাদের সাথে সম্পর্কটা হলো গিয়ে কাল্পনিক জ্ঞাতি সম্পর্ক। কিন শব্দের অর্থ কি? কিন শব্দের অর্থ হলো জ্ঞাতি। এই যে আমরা জ্ঞাতি জ্ঞাতি বলছি না, কিন। তাহলে জ্ঞাতি সম্পর্ক, তাহলে জ্ঞাতি কি? জ্ঞাতি যদি আমরা সম্পর্ক বলি, তাহলে কিন রিলেশন বলবো না, আমরা যেটাকে ওইটাকে বলবো কিনশিপ। কিনশিপ, কিনশিপ। আচ্ছা, তাহলে জ্ঞাতি সম্পর্কের ইংরেজি কি? কিনশিপ। মনকে আমি বলতে কোন ধরনের বিবাহকে বোঝায়? মনকে আমি বলতে কোন ধরনের বিবাহকে বোঝায়? মানে এখানে বলতে কি, নিজেই ডিসাইড করে। বিবাহ নিজেই সিদ্ধান্তে হয়, বিবাহ নিজের সিদ্ধান্তে হয়। তাহলে এর ভিতরে কোন ধরনের বিবাহ নিজের সিদ্ধান্তে হয়? একক বিবাহ, বহুস্বামী বিবাহ, বিধবা বিবাহ, নাকি বহু স্ত্রী বিবাহ? কোনটা হয়? এটা হয় হলো এই একক বিবাহ। এটা হয় কোন বিবাহ? একক বিবাহ। আচ্ছা, বর্তমানে সমাজ জীবনে মৌলিক পরিবর্তন ঘটছে কেন? বর্তমানে সমাজ জীবনে মৌলিক পরিবর্তন ঘটছে কেন? তথ্য প্রযুক্তির কারণে, পুঁজিবাদের কারণে, সাম্রাজ্যবাদের কারণে, নাকি আত্মকেন্দ্রিকতার ফলে? নাকি আত্মকেন্দ্রিকতার ফলে? দেখো, পুঁজিবাদ অনেক আগে থেকেই ছিল, এর জন্য আসলে বর্তমানে সমাজ পরিবর্তন হচ্ছে না। সাম্রাজ্যবাদ বর্তমানে নাই, অ্যাটলিস্ট বাংলাদেশে নাই, বা বিশ্বের বেশিরভাগ জায়গায় নাই। আত্মকেন্দ্রিকতার বিষয়টা এটা অনেক আগে থেকেই চলে আসছে, এটার কারণে চেঞ্জ হচ্ছে না। তাহলে কেন চেঞ্জ হচ্ছে? চেঞ্জ হচ্ছে এই তথ্য প্রযুক্তির কারণে। কেন চেঞ্জ হচ্ছে? এই তথ্য প্রযুক্তির কারণে। প্রযুক্তির সর্বোচ্চ ধাপ হিসাবে কোনটি ভূমিকা পালন করে? দেখো, টেলিভিশন অনেক আগের ছিল, মোবাইল অনেক আগের ছিল, আস্তে আস্তে ইভলভ হচ্ছে। ফেসবুক হলো একটা অংশ, কিসের অংশ? ইন্টারনেটের অংশ। কিসের অংশ? ইন্টারনেটের অংশ। তার কারণ কি? তার কারণ হলো এই যে আমরা ইন্টারনেটের সাহায্যে কিন্তু বর্তমানে টেলিভিশন দেখি, বা টেলিভিশন ইন্টারনেট সংযোগ আমরা ব্যবহার করি। ফেসবুক চালাইতে গেলে আমাদের ইন্টারনেট লাগবে মাস্ট। আবার আমরা মোবাইলে যেসব কাজ করি তার বেশিরভাগই ইন্টারনেটের সাথে সম্পৃক্ত। অ্যাটলিস্ট অন্য কালচার বা অন্য সাথে কথা বলার জন্য যেটা আমরা ব্যবহার করি সেটা হলো ইন্টারনেটের মাধ্যমে আমরা মোবাইল ব্যবহার করে থাকি। আচ্ছা, নিজের উদ্দীপকটি পড়ো। আকমল বিবাহ করে অফিসের কাছাকাছি বাসা নেয়, সেখানে সে তার স্ত্রী সহ বাস করে, তার মা বাবা বোন আগের বাসাতে বসবাস করে। তা আকমলের পরিবারটি কেমন? একক পরিবার, নয়াবাস পরিবার, মাতৃতান্ত্রিক পরিবার এবং পিতৃতান্ত্রিক পরিবার। এটা নিয়ে তো আগেই আলোচনা করছি, দেখি তোমাদের পারো কিনা বলো তো যে 46 এর অ্যান্সার কি হবে? 49 এর অ্যান্সার দিয়ে দিছো। 46 এর অ্যান্সার কি? আকমল সাহেবের পরিবারটি কেমন? কোন ধরনের পরিবার? আকমল সাহেবের পরিবার মূলত নয়াবাস পরিবার। আকমল সাহেবের পরিবার মূলত কেমন পরিবার? নয়াবাস পরিবার। আচ্ছা, তারপরে আমরা দেখি যে পরিবারের উক্ত ধারণা জনপ্রিয় পাচ্ছে কেন? তাহলে নয়াবাস পরিবারের যে ধারণা সেটা মানে এখন আরো জনপ্রিয়তা পাচ্ছে কোন কারণে? ব্যক্তি স্বতন্ত্রবাদী চিন্তাভাবনার উন্মেষের কারণে, স্বাধীনতায় বসবাস করার মনোবৃত্তিতে, শিল্পায়ন ও নগরায়নের ফলে, সচেতনতা বৃদ্ধিতে। তাহলে কোন কারণে হচ্ছে? এই সব কয়টাই কিন্তু রিলেটেড। এই সব কয়টাই কি? রিলেটেড। তাহলে 47 এর উত্তর কি হবে? 1 2 3। আচ্ছা, তারপরে যৌথ পরিবার সীমিত ব্যক্তির, মানে যেই পরিবারগুলো মানে যৌথ পরিবার থাকে সেই পরিবারে সীমিত ব্যক্তির কোনটা? স্বাধীন চিন্তা, কর্মের পরিধি, নাকি আয়ের স্বাধীনতা? দেখো, এইখানে আয়ের যে বিষয়টা সেটা আসলে সম্পর্কিত নয়। তার কারণ হলো, মনে করো যে যৌথ পরিবার, একক পরিবার, মাতৃতান্ত্রিক পরিবার, বা যেই পরিবারের কথাই আমরা বলি না কেন,
ওইটা তো জাস্ট সে এসে থাকতেছে, কিন্তু কাজ যেটা করতেছে সে তো তার বাসার বাইরেই করতেছে। এর জন্য কাজের সাথে বা আয়ের সাথে আসলে পরিবারের সম্পর্ক নাই। পরিবারের সম্পর্ক তাহলে কিসের সাথে? মনে করো যে যখন তুমি যৌথ পরিবারে থাকবা, তখন একটা ডিসিশন নেওয়ার আগে অনেকজনের কাছে হয়তো তোমার শোনা লাগতেছে বা অনেকজনের কথা চিন্তা ভাবনা করা লাগতেছে, কিন্তু নয়াবাস পরিবারে বা অনুপরিবারে কিন্তু সেই বিষয়টা নাই। ঠিক একইভাবে কর্মের পরিধির ক্ষেত্রেও তাই। তাহলে 48-এর উত্তর কি হবে? আয়ের স্বাধীনতা বাদে বাকি দুইটা, তাহলে 1 আর 2, এই যে এইটা। এরপরে লাস্ট, সেকেন্ড লাস্ট প্রশ্ন, মানুষ কোন ধরনের সম্পর্কের মধ্যে সারা জীবন বসবাস করে? এটাও আমরা দেখছি যে প্রথাগত, বৈবাহিক, পারিবারিক নাকি জ্ঞাতি, কোন ধরনের সম্পর্কে মানুষ সারা জীবন থাকে। দেখো অনেক সময় দেখা যায় যে হয়তো একজনের বাবা মা চলে গেছে বা হাজব্যান্ড ওয়াইফ চলে গেছে, তার সাথে কিন্তু কি তাহলে তার পরিবারের কোনো সম্পর্ক নাই, কিন্তু তার আত্মীয় স্বজনের সাথে তার সম্পর্ক আছে, কিংবা তার পরিবারে সে যেখানে আছে তার নেইবার্স বা হলো গিয়ে তার এই যে প্রতিবেশীদের সাথে তার সম্পর্ক আছে। তাহলে কোন সম্পর্কটা সারা জীবন থাকে? সেটা হলো জ্ঞাতি সম্পর্ক। এবং লাস্ট এমসিকিউ 50 নাম্বার, পরিবারের সামাজিকীকরণ কাজের অন্তর্ভুক্ত কোনটি? মানে পরিবার যে সামাজিকীকরণ করে, পরিবার যে সামাজিকীকরণ করে একজন ব্যক্তির, তার জন্য আসলে মানে সেই সামাজিকীকরণের কাজ কি কি? শিশুকে সামাজিক মূল্যবোধ শিক্ষা দেওয়া, হ্যাঁ দেয়। তারপরে শিশুকে সামাজিক রীতিনীতি শিক্ষা দেওয়া, এটাও দেয়। শিশুর বিনোদনের ব্যবস্থাও কিন্তু পরিবার করে দেয়, যে একসাথে খেলাধুলা করে, গল্পের বই পড়ে, এরকম বিভিন্ন জিনিস করে না? তাহলে 50-এর উত্তর কি হবে? 50-এর উত্তর হবে 1, 2 আর 3। 50-এর উত্তর কি হবে? 1, 2 আর 3। এরপরে এই অধ্যায়ের একটা সৃজনশীল প্রশ্ন আসে, তোমরা একটু দেখে নেবা, খুবই সহজ একটা উদ্দীপক। স্ত্রীর মৃত্যুর পর তার ছোট বোনকে বিবাহ করার রীতিকে কি বলে? একটা এমসিকিউতেও দেখাই দিছি, ওই যে ওইরকম করে তোমাদের মাইন্ড ম্যাপের মাধ্যমেও দেখাই দিছি, এখানেও আসছে। সেটা কি বিবাহ? সরোরেট বিবাহ। কোন ধরনের বিবাহ? সরোরেট বিবাহ। সরোরেট বিবাহ। সরোরেট বিবাহ। গ্রামে যৌথ পরিবার ভেঙে যাচ্ছে কেন? গ্রামে যৌথ পরিবার ভেঙে যাচ্ছে শিল্পায়ন ও নগরায়নের কারণে। এক বাক্যে প্রথমে বলবা, তারপরে ব্যাখ্যা করবা। শিল্পায়ন ও নগরায়নের কারণে। আচ্ছা, তারপরে উদ্দীপকে জনাব উসন আলীর বা আবিদ শাহরিয়ারের পারিবারিক ভাঙনের কারণ কি? সেটাও হলো এই যে তোমার কি বলে যে অনুপরিবার সৃষ্টি হচ্ছে কেন? কারণ সে কোথায় চলে যাচ্ছে? সে শহরে যাচ্ছে নতুন কাজের জন্য, তাহলে এটা মূল কারণ। তারপরে তুমি কি মনে করো যে নগরায়ন ও শিল্পায়নের প্রভাবে উসন আলীর পরিবারে ভাঙন দেখা দিয়েছে? অবশ্যই, কারণ এটা আমরা দেখতে পাচ্ছি। এখন তোমার যুক্তি দিতে হবে যে কেন মানুষ গ্রাম থেকে শহরে যাচ্ছে, বা শহরে যেও কেন সবাইকে নিয়ে থাকতেছে না, বাবা মাকে নিয়ে থাকতেছে না। তার কারণ কি? শহরে লিমিটেড আয়, বাবা মার থাকার মতো অত জায়গাও নাই, ওইভাবে আসলে খরচও বহন করতে পারবে না, কারণ নগরে খরচ বেশি। আবার বাবা মা সারা জীবন থেকে গেছে গ্রামে, মানে গ্রামে থাকছে, এই যে ছেলেরা বা মেয়েরা যখন শহরে ডাকে, অনেক সময় কিন্তু যাইতে চায় না, বা গেলেও 2-3 দিন থেকে বলে যে আমার ভালো লাগতেছে না। তার কারণ কি? গ্রামের যে পরিবেশ, এটা লোকে মুক্ত পরিবেশ, সেখানে যে স্বাধীনভাবে থাকতে পারে, কিন্তু শহরের ক্ষেত্রে তো সেটা সম্ভব না। আচ্ছা, এখানে গুরুত্বপূর্ণ বিষয় কি? বিবাহের ধরন ও বৈশিষ্ট্য। বিবাহ, বিভিন্ন ধরনের বিবাহ আছে, সেগুলোর ধরন কি কি, সেগুলোর বৈশিষ্ট্য কি, একটার একটার সাথে কিভাবে পার্থক্য করে। উদ্দীপক দিবে, উদ্দীপক দিয়ে তোমাকে আসলে বুঝে নিতে হবে যে কোন ধরনের বিবাহের কথা বা কোন ধরনের পরিবারের কথা বলতেছে। এটা দুইটাই ইম্পর্টেন্ট। বাংলাদেশের সমাজ জীবনে পরিবার ও বিবাহের উৎস, মানে বাংলাদেশে হলো কোন ধরনের পরিবার আছে, কোন ধরনের বিবাহ বাংলাদেশে হয়, সেইটা কেন হয় ইত্যাদি। গ্রামীণ ও শহুরে পরিবার, এই যে গ নাম্বারে এই যে উদ্দীপকে কিছুক্ষণ আগে সৃজনশীল দেখলাম, ওখানে কত গ্রামীণ এবং শহুরে পরিবারের কথা বলা ছিল। তারপর যে জ্ঞাতি সম্পর্ক বা কিনশিপ, এটা নিয়েও প্রায় প্রশ্ন আসে। জ্ঞাতি সম্পর্ক বা কিনশিপ নিয়ে প্রশ্ন আসে। তো এর মাধ্যমেই আমাদের ক্লাস শেষ হচ্ছে। আশা করি ক্লাসটা তোমাদের পছন্দ হয়েছে, এবং এর মাধ্যমে তোমাদের সমাজবিজ্ঞানের 2য় এবং 7ম অধ্যায় তোমাদের কি হয়েছে? কমপ্লিট হয়েছে। এবং এর পরে কাজ হলো তোমরা তোমাদের বই পড়বা, তোমাদের যদি কোনো গাইড টেস্ট পেপার থাকে সেখান থেকে এমসিকিউ সৃজনশীলগুলা প্র্যাকটিস করবে, এবং যেই 2টা দেওয়া ছিল সেগুলা প্র্যাকটিস করবে। এবং যারা আমাদের স্টুডেন্ট, তারা আমাদের যে নির্দিষ্ট গ্রুপে তোমাদের SW জমা দাও, আশা করি সেখানে জমা দিবে এবং নোটগুলোও দিবা।
এবং যারা অলরেডি আমাদের কোর্স কেনো নাই, আশা করি তোমরা চিন্তা ভাবনা করে দেখবা, একটা খারাপ ইনভেস্টমেন্ট হবে না আশা করি। তো সবাইকে ধন্যবাদ ক্লাস করার জন্য। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।